না, রাহাত ফোন দিছিল। আম্মু তো দেখতো আগে আমি যখন লাগিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যায়? ওকে, ঠিক আছে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পড়ব। প্রত্যেক দিনে আমি এই কথাটা বলি, বাট আজকে তোমরা জানো যে আমাদের একটা ফ্রি ক্লাস হচ্ছে। থার্ড ফ্রি ক্লাসটা আমি নিতে পারি নাই। এর কারণ হচ্ছে কিডনিজনিত কারণেই, এই বৃক্কজনিত কারণে আজকে আমার বেস্ট ফ্রেন্ডের মা মারা গেলেন। তো আমি নিজের চোখে যেহেতু অনেক রোগী দেখছি, পাশাপাশি পার্সোনাল আমার ফ্যামিলির মানুষজনও দেখেছি, তো ব্যাপারটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট তো আজকে ইনশাল্লাহ আমরা পড়লেই বুঝতে পারবো। এর আগে আমি এটা রোগ পড়িয়েছিলাম, ট্রিটমেন্ট কি এটা পড়িয়েছিলাম। তো তোমরা যদি বই থেকে পড়ে থাকো, তো এটা একটা আবেদন যে অবশ্যই তোমরা চেষ্টা করবা তোমাদের কিডনিটাকে ভালো রাখতে। তো কিডনিটাকে ভালো রাখতে কি করা যায়, আমি এর আগে অল্প কিছু কথা বলি। পানি খাওয়ার ব্যাপারটা অবশ্যই ভুলে যাওয়া না। যেমন এখন গরমের সময় আমাদের ঘাম হচ্ছে, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের ঘাম হওয়ার কারণে মূত্রত্যাগটা কমে যায়। আবার শীতকালে দেখো ঘাম হয় না,
তাহলে শীতকালে আমাদের যেহেতু ঘাম হচ্ছে না, তাহলে আমাদের শরীরের পানি বের হয়ে যাচ্ছে মূত্রের মাধ্যমে। তো এখন যেহেতু আমরা বুঝতে পারছি না, যে বারবার যেহেতু আমরা ওয়াশরুমে যাচ্ছি না মূত্রত্যাগের জন্য, সো অনেকের মধ্যেই স্বভাবটা আছে পানি খাও না। তো চেষ্টা করো অবশ্যই পানি খেতে। আবার পানি খেতে গিয়ে এত বেশি পানি খাইও না যার জন্য আবার ক্ষতি হয়ে যায়। পার ডে 2.5 লিটারের মতো পানি খাবা, 2.2 লিটার। তো আজকে আমরা টপিকটা শেষ করি। টপিকের মাঝে আমি আজকে কোর্স নিয়ে একটু কথা বলবো, কারণ কথা বলার সময় হয়ে গেছে। মাঝখানে ঈদ এবং আমার নিজের অসুস্থতা, ফ্যামিলির অসুস্থতা নিয়ে আমি একটা সময় ছুটি নিয়েছিলাম। তো ওই সময়টা আমার নিজেরই মনে হচ্ছিল যে সব ঠিক আছে, বাট কেমন একটা এলোমেলো একটা ফিলিং, একটা আমরা একটা কোর্স করছি, সেটা যেমন আমাদের জিকে এবং ইংলিশের কোনো, আমি কিন্তু তোমাদের সিলেবাস দেই নাই বা শিডিউল দেই নাই, রুটিন দেই নাই। এটা আমি আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো, যত রাতেই হোক কিংবা ভোর হয়ে যাক, আমি এটা কমপ্লিট করে আজকে পোস্ট দিয়ে দেবো। পাশাপাশি আজকে কিন্তু আমাদের 5টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তো বায়োলজিতে টোটাল হচ্ছে 24টা চ্যাপ্টার, 12টা করে। জুলজিতে ফ্যানটা দাও তো। জুলজিতে যে 12টা চ্যাপ্টার আছে, তার মধ্যে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, আর হচ্ছে রক্ত। 4, 5, 7, 8, 9, 10, 11, 12। খেয়াল করে দেখো, আমরা কিন্তু রক্তটা শেষ করেছি, এটা শেষ করেছি, এটা শেষ করেছি, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে কিন্তু 1, 2, 3 আছে। এটা আমরা ইনশাল্লাহ বেশি সময় লাগবে না, বাট আমরা এটাতে সময় নেব। আমরা চেষ্টা করবো যে এইগুলো যেন তাড়াতাড়ি শেষ হয়। দেখো জুলজি, তাহলে এটা আমরা আলাদা করে রাখি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা চ্যাপ্টার বাকি আছে। 12 নম্বর চ্যাপ্টারটা থেকে তেমন কোশ্চেন হয় না, তো এটা আমরা যদি একদিনে পড়ে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। একদিনে পড়লে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ইমিউনিটি চ্যাপ্টারটা একদিনের লেকচার, 2.5 ঘন্টা লেকচারে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে খুব ভালোভাবে, ইভেন বেসিক সহ। তো আমরা আরও একটা এমনিতে মিশাই দিলাম, প্রজননতন্ত্র যেটা আছে, প্রজননতন্ত্র আমরা যদি 2-3টা ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে। তো কোর্স নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। বোটানিতে সব থেকে সময় লাগে কিন্তু হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারটাতে, 10, 11, 12 এগুলো 2টা করে যদি আমরা লেকচার নিই শেষ হয়ে যাবে। তো হাতে যেহেতু এখনও সময় আছে, পরীক্ষা কবে হবে আমরা এখনও জানি না, 1 মাস 1.5 মাস সময় আছে হাতে এখনও। তো এর আগে যদি আমরা আরও 5টা চ্যাপ্টার শেষ করতে পারি বা 8টা চ্যাপ্টার শেষ করতে পারি, তাহলে পরীক্ষার আগে কোনো প্রেশার পড়বে না। যাই হোক, আমরা আজকে টপিকে চলে যাই। একজন প্রশ্ন করেছো যে অসমো রেগুলেশন পড়াবো কিনা, হরমোনাল ক্রিয়া পড়াবো কিনা, পিএইচ পড়াবো কিনা। আমি কিন্তু আজকে ওটাই পড়াচ্ছি। এখানে ছোট করে লেখা থাকলেও এখানে কিন্তু অনেক জিনিস আছে, তাহলে আমরা সবই পড়াচ্ছি চ্যাপ্টারে। তার আগে আমরা শুধু একটু বলি, বৃক্ক প্রতিস্থাপন। তো তোমরা তো জানো, প্রতিস্থাপন মানে হচ্ছে তোমার শরীরে 2টা বৃক্ক আছে, 2টা বৃক্ক আছে, ধরা যাক 2টোই নষ্ট হয়ে গেছে। তাহলে 2টো নষ্ট হলে কিন্তু আমরা 2টা কিডনি দিই না, তাকে 1টা দিই। তো একটা আমরা নষ্টটা খুলে ফেললাম, আমরা আরেকটা দিলাম। ব্যাপারটা কি এমন? প্রতিস্থাপন মানে বোঝায় কি একজন আসলো আরেকজন সরে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। তো আমরা যদি একটা মানুষের 2টো কিডনিও নষ্ট হয়ে যায়, 2টো কিডনি নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু তাকে আরও একটা কিডনি দিই। তো এই মানুষটার কিন্তু এখন 3টা কিডনি। তো মাঝে মাঝে কিন্তু প্রশ্ন জাগে মনের মধ্যে যে মানুষটা দান করলো তার এখন একটা কিডনি দিয়েই সে স্বাভাবিক মানুষের মতো, স্বাভাবিক যে জীবনকাল সে বেঁচে থাকতে পারবে, তার কোনো সমস্যা নেই। যে লোকটা 2টো কিডনি নষ্ট হয়েছিল, আমরা একটা এক্সট্রা কিডনি দিলাম, এই কিডনিটা ভালো, সে এই কিডনিটা দিয়েই
তার জীবনটা অতিবাহিত করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা দুটো কিডনি কেন রেখে দিলাম? দুটো কিডনি আমরা কেন রেখে দিলাম? তোমাদের কি কাউরে ধারণা আছে? একটু কমেন্টে বলো তো, কেন তাদের নষ্ট কিডনি, পুরাতন কিডনিগুলো আমরা রেখে দিই? কমেন্টে একটু বলো যে এই কারণে হয়তো বা। তোমরা লিখতে থাকো, আমি তাহলে এখন কিডনি প্রতিস্থাপনটা একটু বলে দিই। এটা হচ্ছে একটা মানুষের কোমরের ছবি, শ্রোণী দেশের ছবি। শ্রোণী মানে হচ্ছে কোটি, কোটি মানে হচ্ছে আমরা যে জায়গায় বেল্ট পরি এই জায়গাটার ছবি। এইটা তার উপরে থাকে হচ্ছে কিডনি দুইটা, ঠিক আছে? তো কিডনি দুইটাতে রক্ত আসে কোথা থেকে? হৃৎপিণ্ড থেকে। এটা যেহেতু কোমর, তাহলে মাথা উপরে আছে, বুক উপরে আছে, ওখান থেকে রক্তনালী আসছে, এসে খেয়াল করে দেখো, রক্তনালীটা এসে দুই পায়ে এভাবে চলে যায়। দুই পায়ের দিকে চলে যায়। এইটা কোত্থেকে আসতেছে? এটা আসতেছে হৃৎপিণ্ড থেকে। তো আসার পথে দুইটা কিডনি আছে দুই সাইডে, তাদেরকে সে রক্ত পাঠায় ফিল্টার করার জন্য। ফিল্টার করার জন্য সে রক্ত পাঠালো। এরপর কি হয়? ফিল্টার করার পর এই রক্তটাকে তো আবার ফিরিয়ে আনতে হবে, তাহলে সে আবার আরেকটা রক্ত নালী পথে ফিরিয়ে আনে। আমি অন্য রং দিয়ে দিই। তোমরা তো জানোই যে শিরা রক্তগুলো নীল আর ধমনীর রক্তগুলো লাল, তাহলে এগুলো হচ্ছে ধমনী। লাল যেগুলা ধমনী। রক্ত এবার চলে গেল, ফিল্টার হয়ে রক্তটা ফিরে আসলো। এই পাশে রক্ত চলে গেল, ফিল্টার হয়ে এখন রক্তগুলো ফিরে আসবে। এসে কি হবে? ধরা যাক এদিকে নিয়ে আসলাম, এদিকে লাল রক্তনালী পথে রক্ত উপর থেকে আসে, ঠিক আছে? আবার এখন হৃৎপিণ্ডে রক্ত যেতে হবে না, শিরা রক্তগুলোকে হৃৎপিণ্ডে চলে যাবে, হৃৎপিণ্ডগুলোকে ফুসফুসে পাঠাবে। তাহলে আমরা আরেকটা রাস্তার আর্ট করি এখানে। এটা হলো একটা রাস্তা। তাহলে এই পথে রক্তগুলো ঢেলে দেয়, ঠিক আছে? এইটাতে তাহলে দেখো একটা রক্তনালী এসে দুই পায়ে চলে যায়, আসার সময় দুই কিডনিতে দুটো লাইন দেয়। তাহলে দুই পা থেকেও তো রক্তনালী যাবে। এটা উপরে যাচ্ছে আর এটা নিচে নামছে। তোমরা কি সবাই ছবিটা বুঝতে পারছো? লালগুলো হচ্ছে ধমনী, হৃৎপিণ্ড থেকে আসতেছে, আর নীলগুলো হচ্ছে শিরা, নিচ থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো এটা? পরবর্তীতে যদি আবার ঠিক হয় এই কারণে, না, কিডনি একবার নষ্ট হলে ওটা শুধু নষ্ট হতেই থাকে, ওটা কখনো ঠিক হয় না। খারাপ হতে থাকলে ওটা ধাপে ধাপে খারাপ হবে, কখনোই স্থির রাখা যায় কিছুদিনের জন্য, বাট নামতে থাকে কিডনি একবার ড্যামেজ হলে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। দেখো
এই মানুষটার কি হয়েছে, এই কিডনিটা নষ্ট হয়েছে, এই কিডনিটা নষ্ট হয়েছে। এখন আমরা তাকে একটা কিডনি দেব। কিডনি দেওয়ার সময় আমরা কি কি শর্ত মানব? প্রথম শর্ত হচ্ছে দাতা, আমরা একজন ডোনার সংগ্রহ করব। সে নিজেদের ফ্যামিলির লোক হতে পারে, আত্মীয় হতে পারে, কিংবা অনাত্মীয় হতে পারে। ঠিক আছে, আত্মীয় কিংবা অনাত্মীয়, তার কাছ থেকে আমরা কিডনি নেব। বইয়ের মধ্যে সব বলা আছে, আমি তারপরও বলে রাখি কেন বইয়ে এই কথাগুলো বলছে। তার কিডনিটা যখন আমরা নিব, ওই কিডনিটা আমরা সাথে সাথেই কিন্তু ট্রান্সপ্লান্ট করা হয়। দুটো বেড থাকে, এখানে হচ্ছে রিসিপেন্ট মানে যিনি গ্রহণ করবেন কিডনি, আর ইনি হচ্ছেন দাতা। এনার কিডনিটা নিয়ে এখানে লাগানো হয়। তাহলে একটা অপারেশন থিয়েটারে দুইটা বেড থাকে, সাথে সাথে লাগানো হয়। ঠিক আছে, তো কোনো কারণে যদি এমন হয় যে কোনোভাবে একটা ব্যাপার হয়ে গেল যে দাতা এখন দিতে পারবে কিন্তু রিসিপেন্ট বা গ্রহীতাকে নিতে একটু সময় লাগবে, তাহলে আমরা দাতার কাছ থেকে কিডনিটা নিলাম। নেওয়ার পর আমরা সর্বোচ্চ এটাকে 48 ঘন্টা রেখে দিতে পারি। 48 ঘন্টা শরীরের বাইরে রেখে দিতে পারি। এখন 48 ঘন্টা কিডনিটাকে আমরা কিভাবে সেভ করব, সংরক্ষণ করব কিভাবে? বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখিও যে একটা কিডনি আছে এখানে এরকম, কিডনিটার উপরে আমরা নর্মাল স্যালাইন দিব। নর্মাল স্যালাইন দিতে থাকবো। এখন তোমাদের মনে সব জায়গায় তো প্রশ্ন আসে, কেন নর্মাল স্যালাইন দেবো, কেন আমরা শুধু পানি দিব না? দেখো, কিডনিটা কিন্তু আমাদের শরীরে ছিল, আমাদের শরীরে রক্ত আছে, কিডনিতেও রক্ত ছিল। তাহলে কিডনির সাথে কিন্তু শুধু রক্তেরই সম্পর্ক আছে, আর কারোর সম্পর্ক নাই। কিডনির যে কোষগুলো আছে, রক্ত আছে, কিডনির কোষের যে ঘনত্ব আর রক্তের যে ঘনত্ব, এরা দুইজন পাশাপাশি যখন ছিল তখন একটা ব্যালেন্স ছিল। ঘনত্ব যদি ঠিকঠাক হয় তাহলে দেখা যাচ্ছে এর ভেতরের কোনো জিনিস এখানে আসছে না, এর ভেতরে কোনো জিনিস এখানে যাচ্ছে না, ঘনত্ব সমান ছিল। আয়নের ঘনত্ব, এর যা আয়ন এরও তা আয়ন, খুব স্বাভাবিক। বাট তুমি যদি এখানে পানি দাও, দেখো কিডনির ভেতরে কোষগুলোতে আয়ন আছে, কোষ যেগুলো আছে এগুলোর ভেতরে আয়ন আছে, সোডিয়াম, পটাশিয়াম, তাই না? পানিতে কি কোনো আয়ন আছে? পানিতে কিন্তু কোনো আয়ন নাই। স্বাভাবিক পানিতে কোনো মানে যেটা হচ্ছে পিওর ওয়াটার, এটাতে কোনো আয়ন নাই, মানে লবণ নাই। তাহলে কি হবে? কিডনির আয়নগুলো, লবণগুলো কিন্তু এদিকে চলে যাবে, তাই না? যাবে কি না? কিংবা এর ভেতরে আয়ন বা লবণ আছে, তখন হবে কি, বাইরের পানিগুলা কিডনির ভেতরে ঢুকে যাবে, কারণ এখানে লবণ আছে, যেখানেই লবণ সেখানেই পানি। তোমরা যখন বাটির মধ্যে লবণ রাখো, ভাববা যে লবণটা আমি খুলে রাখলাম, আর আধা ঘন্টা পর আম দিয়ে মেখে খাবো লবণটাকে। আধা ঘন্টা পর এসে দেখবা লবণটা গলে গেছে। কারণ কি? যেখানে লবণ সেখানেই পানি। বায়ুমণ্ডলের যে আর্দ্রতা আছে, আর্দ্রতাটাকে সে শুষে নেয়, নিয়ে গলে যায়। তাহলে এর ভেতরে যে লবণ থাকে, পানিতে যদি লবণ থাকে, তাহলে সে টেনে নিয়ে কোষের ভেতরে ঢুকে যাবে, তখন কিডনির কোষগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এখানে কি দেবো? নর্মাল স্যালাইন। এখানে আমরা পানি দিতে পারবো না, দিব নর্মাল স্যালাইন। দেখো, নর্মাল স্যালাইন হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড। কিডনিরও ঘনত্ব কিন্তু 0.9%। বুঝতে পারছো? এই জন্য এটার এটা সমান। তাহলে কিডনির কোষগুলো ঠিক থাকছে, পাশে যে পানি আমরা ছিটাচ্ছি এটাও ঠিক থাকছে, কোনো লবণ কোনো পানি আদান প্রদান হচ্ছে না, তাই না? এই জন্যই কিন্তু আমাদের হসপিটালে গেলে দেখি নর্মাল স্যালাইন দেয়। একটা মানুষের হঠাৎ করে শরীর থেকে রক্তগুলো বের হয়ে গেল, হসপিটাল তো নিয়ে যাইতে হবে, যাবার পথে দেখবা লোকটাকে একটা স্যালাইন লাগায় দেয়, নর্মাল স্যালাইন। রক্তের যা ঘনত্ব, নর্মাল স্যালাইনের তাই ঘনত্ব। তাহলে কিছুক্ষণের জন্য হলেও আমরা রক্তের বিনিময়ে নর্মাল স্যালাইন দিতে পারি। কিন্তু মনে রাখবা, রক্তের সাপ্লিমেন্টারি শুধুই রক্ত, দুনিয়ার আর কিছু দিয়ে সাপ্লিমেন্টারি দেওয়া যায় না। বেশি পানি দিবে একটা মানুষের শরীরের ভেতরে, রক্ত 2 লিটার বের হয়ে গেছে, তুমি 2 লিটার দিলা, তখন কি হবে? সারা শরীরের ভেতরে রক্ত যেগুলো ছিল অল্প, এগুলো পাতলা হয়ে যাবে না? পাতলা হয়ে গেলে কিন্তু বিপদ। বাট আমরা স্যালাইন দিয়ে কিছুক্ষণ সময় চালাতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ 48 ঘন্টা রাখতে পারি, এই সময় আমরা নর্মাল স্যালাইনের প্রবাহ দেব কিডনির উপরে। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো অনেকে তো মরণোত্তর চক্ষুদান করে যায়,
অনেকে মরণোত্তর দেখবে হাড্ডিও দান করে দেয়, চামড়া আছে চামড়াও দান করে দেয়, মরণোত্তর কিডনিও দান করে দেয়। তাহলে একটা লোক মারা গেল সাথে সাথেই কিন্তু সেটা নিতে হবে। তাহলে কেউ যে ডোনার দান করে যায় কোথাও, তার ফোন নাম্বার থাকে, যেখানে দান করে গেছে তাদের ফোন নাম্বার থাকে, মৃত্যুর সাথে সাথে ফোন আসে কিংবা এরা ফোন করে খোঁজ নেয়, তখন গিয়ে ওরা কী করে, কিডনিটা নিয়ে চলে আসে। তুমি পৃথিবীতে নাই কিন্তু তোমার কিডনি ব্যবহার করে আরেকজন পৃথিবীতে বেঁচে আছে। অসাধারণ জিনিস না? তো এই হচ্ছে ঘটনা, দাতার ব্যাপারে এগুলা। সংরক্ষণটা আমি বললাম এখনই 48 ঘন্টা রাখতে পারি, নর্মাল স্যালাইনের প্রবাহ দিব, মৃত মানুষের নিলে সাথে সাথে আমরা নিয়ে নেব। এবার আসি ইনফেকশন ফ্রি। একটা লোকের এইডস আছে, HIV, তাহলে ওই লোকের কিডনি আমরা নিতে পারি, কারণ ওই লোকের কিডনির ভেতরে কিন্তু কিছু রক্ত বা কিছু জমে আছে, ওখানে তো ভাইরাসটা আছে। তাহলে আমি নিলাম, আমার শরীরেও HIV সংক্রমণ হলো। কিডনি না থাইকা বাইচে মরে যাওয়া ভালো, কিন্তু HIV নিয়ে মরে যাওয়া ভালো না, তাই না? এবিও ম্যাচ, রক্তের গ্রুপ ম্যাচ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে কারো যে রক্তের গ্রুপ ম্যাচ না হয়, কিডনি দিতে পারবে না। বোঝা গেল? অনাত্মীয় কাউরের রক্তের গ্রুপ মিলে গেছে, তাহলে সে কিডনি দিতে পারবে। আবার সমস্যা আছে, সেটা হলো টিস্যু ম্যাচ। এটা হচ্ছে প্রধান জিনিস। টিস্যু ম্যাচিং, এটা হচ্ছে তোমার শরীর, একটা লোক হচ্ছে কিডনি দিবে, তাহলে তোমার শরীরের যে কোষগুলো আছে, এর শরীরে যে কোষগুলো আছে, এগুলোকে ম্যাচ হতে হবে একই। যদি এরকম হয়, তোমার শরীরটা হচ্ছে এই টাইপের, এই শরীরটা হচ্ছে এই টাইপের, টিস্যুগুলো আলাদা আলাদা, কারণ প্রত্যেকটা টিস্যু কিন্তু এক না। তোমার শরীরের টিস্যু একরকম, আমার শরীরের টিস্যু একরকম। এই জন্য যেটা হয় যে তোমার ত্বক কেটে আমি যদি আমার এখানে ত্বক লাগাই, টিস্যু না ম্যাচ করলে আমার শরীর করবে কি? আমার শরীরে কি প্রতিরক্ষা ব্যবস্থা আছে না? শ্বেত রক্তকণিকা আছে না? গিয়ে বলবে এটা তো আমার শরীরের অংশ না, একে মেরে ফেলো, বলে ওই জিনিসটাকে পচাই দিবে, একবার মেরেই ফেলবে। তাহলে লাগায় লাভ হইল না। বাট যদি ম্যাচ করে তখন কি করবে? আমার শরীরে যে অ্যান্টি ইমিউনিটি আছে, সে কিন্তু ভাববে যে এই কিডনিটা বোধ হয় আমারই, সমস্যা নাই, পাশ দিয়ে চলে যাবে, টেরে পাবে না। বোঝা গেল? তাহলে টিস্যু ম্যাচ করতে হবে, শুধু রক্তের গ্রুপ ম্যাচ হলেই হবে না। কোথায় স্থাপন করা হয়? লুক, তোমরা কি আমার কথা বুঝতে পারছো এই পর্যন্ত সবাই? আচ্ছা, আমি এখনই বলতেছি, এই যে তোরা প্রশ্ন করেছো, বৃক্ক অচল হলে কি অ্যাড্রেনাল গ্রন্থি আগের মতো কাজ করে নাকি সমস্যা হয়? কিডনি আলাদা করে নিলে রেনাল ধমনী দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয় না, রিকভার করে কিভাবে? ধমনীগুলো যদি কেটে ফেলে, ধমনীগুলো বেঁধে দেয়। যদি ছোট ছোট ধমনী হয়, ওগুলো আমরা আগুন দিয়ে পুড়াই দিই, পুড়াই দিলে রক্ত বের হবে না। এখন যে করা হয়, ওই সিজার করা হয়, তো সিজারের সময় যেটা করা হয়, প্রথমে একটা ইনসিশন, একটা স্কালপেল দিয়ে প্রথমে পেটটা কাটা হয় অল্প একটু, কাটার পর কিন্তু বাকি যে জিনিসগুলো আলাদা করার সময় তো রক্তপাত হয় না? তো ওই যে তোমরা কি তাতাল দেখছ, যেটা দ্বারা হচ্ছে ওই যে দুইটা তার জোড়া লাগায় আগুন দিয়ে, তো ওই রকম আছে ইলেকট্রো কটার। ধরা যাক কাটলাম, কাটার পর একটা রক্তনালী উন্মুক্ত হলো, রক্তপাত হচ্ছে ছোট, তো আমি কি করব, ওইটা দিয়ে এখানে আগুন লাগাই দিব, তাহলে রক্তপাত বন্ধ। এখানে 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 দিয়ে দিলাম, আর রক্তপাত বন্ধ। ভালো না? এখন এইটা দেখে অনেকে ভাবতেছে ডাক্তার হবো না। আরে ওই জিনিসটাতে একজন ইঞ্জিনিয়ার আবিষ্কার করছে না? তো ডাক্তার ইঞ্জিনিয়ার কি আলাদা? একই জিনিস। আচ্ছা, এই লোকের এখন আমরা দেখব, এটা হয়ে গেছে, কোথায় প্রতিস্থাপন করা হয়। এর জন্য যেটা বলি, এটা নষ্ট, এটা কিডনি নষ্ট। তোমরা তো জানোই কিডনির উপরে আছে অ্যাড্রেনাল গ্রন্থি,
কিডনির উপরে আছে অ্যাড্রেনাল গ্রন্থি, এখান থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ হয়, কিডনি নিজেও কিছু হরমোন ক্ষরণ করে। তো নষ্ট হোক, ফিল্টার না করতে পারুক, জিনিসটা আমরা রেখে দিব। মাঝে মাঝে হয় না যে বাড়ির সবথেকে পুরাতন টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু টেলিভিশনটা কিন্তু ঘরের ভেতর থেকে বাইর করে না, ওটা ঘরের সৌন্দর্য। বাট কিডনি যদি নষ্ট হয়, ফিল্টার না করতে পারে, কিন্তু সে হরমোন তো উৎপন্ন করছে। তুমি একটা কিডনি ফেলে দাও, তাহলে দেখবা তোমার শরীরে, মানে এই দুটো ফেলে দাও, নষ্ট হয়ে গেছে, তোমার শরীরে দেখবা ব্লাড প্রেশার ঠিক নাই, তোমার শরীরে রক্ত ঠিকঠাক তৈরি হচ্ছে না, তুমি বাঁচবাই না। তাহলে কিডনি রাখবো না, ফেলে দেবো, রেখে দেবো। তাহলে আমরা একটা কিডনি নিয়ে আসলাম, এই যে এটা নতুন কিডনি। নতুন কিডনিটা কি করব, তারও তো এরকম একটা রেনাল ধমনী, একটা রেনাল শিরা আছে, তার শরীরে আমরা এই যে এখান থেকে কেটে নেব, এই জায়গা থেকে, রাইট? তো কেটে নিলে এরকম হবে না মহিবুল্লাহ? এটা পেলাম না? তাহলে এইটা আমরা এখানে লাগাই দেবো। কিভাবে, ভালো করে খেয়াল করো। এই কিডনিটা হচ্ছে এখানে কিডনি, লালটা দিব আমরা এইটার সাথে, মানে এখান থেকে সে রক্ত নিচ্ছে ফিল্টার করার জন্য, ঠিক আছে? আর নিজের শরীরে যে রক্তগুলো ছিল সেগুলো এই পাশে বের করে দিয়ে এই যে এখানে পাঠিয়ে দিচ্ছে নীলটাতে। তাহলে নীলটা এই পাশে, এই পাশে, এই পাশে উপরে উঠে চলে যাবে। বোঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে, এই লোকের একটা ইউরিনারি ব্লাডার আছে, ব্লাডার অ্যাড করতে গিয়ে জড়াই হয়ে যায়। ইউরিনারি একটা ব্লাডার আছে, মুই ভালো করে খেয়াল কর। এই যে এখান থেকে তো একটা মূত্র তৈরির লাইনটা এখানে ছিল না, এখানে ছিল না? যে মূত্রগুলো উৎপন্ন হয়েছে ফিল্টারের পর, এখানে ছিল না? ছিল কি না? তো এই কিডনিটা আমরা নিয়ে আসলাম, তার একটা এরকম ছিল না? ছিল কি না? তাহলে ওইটা আমরা কি করব, যেটা ছিল সেটা আমরা এর সাথে লাগাই দিলাম, ছিদ্র করে আমরা এখানে লাগাই দিলাম। এখন দেখো তো, রক্ত লাল লাইন দিয়ে বৃক্কীয় ধমনী দিয়ে বৃক্কে আসতেছে, বৃক্ক থেকে দেখো আবার রক্তগুলো ফিল্টার হওয়ার পর নীল লাইন দিয়ে এখানে চলে যাচ্ছে। আবার ফিল্টারের পর যেগুলো তৈরি হচ্ছে দেখো, এই যে পেলভিস দিয়ে ইউরেটার দিয়ে ধীরে ধীরে আবার মূত্রথলিতে চলে আসছে। তাহলে নতুন যে আমরা কিডনিটা লাগাইলাম ঠিকঠাক কাজ করছে। দেখো আমরা একটা অপারেশন শেষ করলাম, অপারেশন সাকসেসফুল, লোকটা কি হলো, বেঁচে গেল। তবে প্রথম প্রথম যেটা হতে পারে, বইয়ের এখানে আমি বলে রাখি, ওই যে টিস্যু ম্যাচ হওয়ার পরও মাঝে মাঝে দেখা যায় যে এই কিডনিটাকে নিজের শরীর ড্যামেজ করে দিয়ে দেয়। হতেই পারে যে তখন ম্যাচ করছে বাইরে থেকে, কিন্তু শরীরে আনার পর শরীর চিনতে পারে নাই, নষ্ট করে দিতে পারে। এই জন্য কিডনি ট্রান্সপ্লান্ট করার পরও দীর্ঘদিন ওষুধ খাইতে হয়, দীর্ঘদিন এটাকে সাবধানে রাখতে হয়, অনেক পরিচর্যা আছে। যারা ডায়ালাইসিস করে তোমরা তো জানোই, সপ্তাহে যদি 2টা ডায়ালাইসিস করে 5,000 টাকা চলে যায়, তা মাসে প্রায় 40 থেকে 50,000 টাকা চলে যায়। তাহলে 2-3 বছর ডায়ালাইসিসের উপরে না বেঁচে থেকে বরং একবারে 10-15 লাখ টাকা খরচ করে যদি দাতা পাওয়া যায়, কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়। এটা সব থেকে সেফ এবং ভালো এবং দীর্ঘমেয়াদী প্ল্যান এটাই হওয়া উচিত। যখন কিডনি ড্যামেজ হয়ে যাবে তখন সাথে সাথে করে ফেলা উচিত। তোমাদের আমি একটা প্রশ্ন করি, তোমরা কমেন্ট বক্সে আনসার লিখবা। কিডনি, মাঝে মাঝে শোনো যে বাচ্চা চুরি হয়, মানুষ চুরি হয়, কিডনি কি চুরি করে বিক্রি করা যায় কিনা? কাউকে ধরে এনে কিডনি নেওয়া যায় কিনা? একটু লেখো তো কমেন্ট বক্সের মধ্যে। একজনের ডান কিডনি দিয়ে কি আরেকজনের বাম পাশে লাগানো যাবে? নতুন কিডনিটাকে কোন সাইডে লাগানো হবে? ডান কিডনি নিলে ডান সাইডে, বাম কিডনি নিলে বাম সাইডে লাগাই দিও।
তো সাইড নিয়ে এত টেনশনের মধ্যে পড়লা কেন তোমরা? আমাদের শরীরের ভেতরে অনেক জায়গা আছে, সেই জায়গায় রাখা যায়, কোনো সমস্যা নেই, তাই না? এই যে এত খাবার খাইতেছো, শরীরের ভেতরে কি নাড়িভুড়িগুলো ফুলতেছে না? জায়গা কই পাইতেছে? ওর জায়গা ওরা নিজেরা করে নিতেছে। রেনাল নার্ভগুলো কি লাগানো হয়? খুব চমৎকার একটা প্রশ্ন করেছো যে কিডনি তো নিলাম, কিডনির ভেতরেও তো কিছু স্নায়ু চলে গেছে মাথা থেকে আইসা শাখা। এখন কথা হচ্ছে এর কাজ শুধু ফিল্টার করা, 1। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ু বাদে, মেরুদণ্ড এবং মাথার বাদে আমাদের শরীরে যত স্নায়ু আছে এগুলো কেটে গেলে আবার তৈরি হয়, রিজেনারেশন হয়। বুঝতে পারছো? কানেকশন এমনি তৈরি হয়ে যায়। আঙুলটা যদি কেটে যায়, আলাদা হয়ে যায়, আমি যদি লাগাই দিই, স্নায়ু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, স্নায়ু এমনি তৈরি হয়ে যাবে। বোঝা গেল? তুর্য রাইট আনসার করছো যে একটা কিডনি আমরা যদি চুরি করি, কাকে আমরা দিব সেই কিডনিটা? এটা একটা প্রশ্ন। তাহলে কিডনি নিবে এরকম মানুষ খুব কম বাংলাদেশে, চাই বাট তোমার সাথে কন্ট্যাক্ট কেউ করবে না। কারে তুমি চুরি করবা? আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাবো? আমার টিস্যু তো ম্যাচ করছে, হ্যাঁ? তো টিস্যু ম্যাচ হয় নাই, তাহলে আমার কিডনি নিয়ে তুমি কি করবা? উপায় নাই। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো হয় বহির্বিশ্বে, বড় বড় কিন্তু এরকম আছে যারা হচ্ছে মানব পাচার করে, কারোর না কারোর সাথে মিলে যায়, ওদের বিশাল সেট আপ ওদের হয়। বাংলাদেশে এটা হয় না, কিডনি চুরি হয় না, চুরিগুলো লাগানো যায় না। আরেকটা ব্যাপার হলো বাংলাদেশে কিডনি কিন্তু বিক্রি করাও নিষিদ্ধ, তুমি চাইলে দান করতে পারো। বুঝতে পারছো? বিক্রি করা নিষিদ্ধ, ফাইসা যাওয়া। তোমরা তো সিঙ্গার সেলেনা গোমেজকে চেনো। সেলেনা গোমেজের তো কিডনি নষ্ট হয়েছিল, তার বান্ধবী তাকে কিডনি দান করেছিল। এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এটা দান বলতে দিয়ে দিয়েছে, গিফট করা যায়, কারণ একটা কিডনি দিয়েও বেঁচে থাকা যায়। এখন আমরা দেখবো অসমো রেগুলেশন। এটাকেই বলা হচ্ছে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ। ওকে, অসমো রেগুলেশন। রেগুলেশন মানে কি? রেগুলেটর। রেগুলেটর মানে কি? বাড়ানো কমানো, তাই না? যতটুকু লাগে ঠিক ততটুকু বাড়ানো কমানো। আর অসমো মানে কি? অসমো মানে হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ মানে কি? পানির প্রবাহ এক জায়গা থেকে আরেক জায়গায়, যেদিকে লাগবে সেদিকে যাবে, যেদিকে লাগবে না সেদিকে যাবে না। অসমো মানে হচ্ছে অভিস্রবণ, পানির প্রবাহ। রেগুলেশন মানে কি? তোমার যতটুকু পানি দরকার ততটুকু নিয়ে আসলা, যতটুকু পানি বের করে দেওয়ার ততটুকু বের করে দিলা। তাহলে এইটাই হচ্ছে পানি অসমো রেগুলেশন। তাহলে আমাদের শরীরে বৃক্ক নিয়ে আমরা পড়ছি, তাহলে মূত্র ব্যাপারটা হচ্ছে অসমো রেগুলেশন করে। কিভাবে করে দেখো। তার আগে আমি কয়েকটা টার্ম পড়াই। ডাই ইউরেসিস, ভালো করে খেয়াল করো। ডাই মানে হচ্ছে দুই। দুই মানে কি? দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? বেশি। ডাই মানে হচ্ছে বেশি। ক্লিয়ার? ইউরে, ইউরে মানে কি? ইউরিন। ইউরিন মানে কি? মূত্র। ওসিস মানে কি? ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে ডাই ইউরেসিস ব্যাপারটা দাঁড়ালো বেশি মূত্র তৈরির প্রক্রিয়া। তাহলে তুমি চা খাইছো, চা খাওয়ার পর তোমার প্রস্রাবের চাপ দিয়েছে, অনেকগুলো প্রস্রাব করলা। তুমি তরমুজ খেয়েছো, কিংবা তুমি একবারে 2 লিটার পানি খাইলা বৈশা, তাহলে তোমার বেশি বেশি মূত্র তৈরি হবে। তাহলে এই ব্যাপারটাকে আমরা বলতে পারি ডাই ইউরেসিস হলো, মানে বেশি মূত্র তৈরি হয়ে গেল। বোঝা গেল? এবার বলি হোয়াট ইজ ডাইউরেটিক্স। ইউরেটিক্স
ভালো করে দেখো, ওসিস আর নাই, তাহলে প্রক্রিয়াটা নাই। তাহলে টিক্স কারা? টিক্স হচ্ছে যারা ঘটায়, যারা বেশি মূত্র তৈরি করে, যারা বেশি মূত্র তৈরি করে। ক্লিয়ার? ডায়ুরেটিক্স কারা? এক নম্বর হচ্ছে চা, বেশি পানি পান, তাহলে বেশি পানি খেলেও বেশি মূত্র হবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে ডায়ুরেটিক্স। মাঝে মাঝে আমাদের শরীরে পানি জমে, গা ফুলে যায়, ডাক্তাররা ওষুধ দেয়, দেওয়ার পর গা ফোলাটা কমে যায়, তাহলে এই ওষুধগুলোর নাম কি? ডায়ুরেটিক্স। ডাইউরেটিক্স। ক্লিয়ার? তা আমাদের শরীরে একজন আছে যে আমাদের শরীরে বেশি মূত্র তৈরি করে বা বেশি মূত্র তৈরি হতে দেয় না, তার নামটা কিছুক্ষণ পরে আমরা পড়বো। এরপর আমি বলি হোয়াট ইজ অ্যান্টিডাইউরেসিস। অ্যান্টিডাইউরেসিস ভালো করে খেয়াল করো। ডাই মানে বেশি, ইউরে মানে ইউরিন, ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। এন্টি মানে হচ্ছে বিপরীত। ক্লিয়ার? অ্যান্টিডাইউরেসিস মানে কি? বেশি মূত্র তৈরির প্রক্রিয়ার বিপরীত। তাহলে কি হবে পুরো ব্যাপারটা? তাহলে কি হবে? কম মূত্র না বেশি মূত্র হবে? কম মূত্র। ক্লিয়ার? অ্যান্টিডাইউরেসিস। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো একটু কমেন্টে বলো যে এই পর্যন্ত বোঝা গেছে, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। আমরা এবার চলে যাব মেকানিজমে, কৌশল কিভাবে ঘটে। তাহলে অ্যান্টিডাইউরেসিস মানে কি? কম মূত্র তৈরি হওয়া। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখব কিভাবে কম মূত্র তৈরি হয় কিংবা বেশি মূত্র কখন তৈরি হয়, সব কিছু আমরা দেখব। পুরো ব্যাপারটা আমরা চিন্তা করি। একটা মানুষ, আমরা কি পড়ছি? মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ। খেয়াল করো, ঘনত্ব শব্দের অর্থ কি? ঘনত্ব শব্দের অর্থ কি? তাহলে শুধুমাত্র দ্রবণের কথাই বলেনি, মানে পানির কথা বলেনি। ভালো করে খেয়াল করো, পানির ভেতরে অন্য জিনিসের কথা বলছে। তাহলে এটা একটা ঘনত্ব, এটা একটা ব্যাপার। সব বাদ দাও মাথা থেকে, এটা একটা ব্যাপার, এটা একটা জিনিস। এখন তুমি একটু পানিটা কমাও তো, কি হবে? জিনিসটা ঘন হলো না পাতলা হলো? ঘন হলো। পানিটা কমলে কিন্তু ঘন হয়। তাহলে দেখো, অ্যান্টিডাইউরেসিস মানে কি? কম মূত্র তৈরি। কম মূত্র মানে কি? পানিটা কম, তাই না? তো পানি কম মানে কি? এরকম ঘন হবে। তাহলে অ্যান্টিডাইউরেসিস মানে কি? কম মূত্র তৈরি করবে কিন্তু মূত্রটা ঘন হবে, মূত্রটা ভারী হবে, ঘনত্ব বেশি হবে। ক্লিয়ার? কারণ আমাদের শরীর থেকে যে পরিমাণে, এটা লাল লাল জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, আয়ন, এগুলা যতটুকু বের হয় ততটুকুই বের হবে। শুধু পানির পরিমাণ কমবে কিংবা বাড়বে। ভালো করে খেয়াল করো, শুধু পানির পরিমাণ কমবে কিংবা বাড়বে। ঠিক আছে? এবার চিন্তা করি, এক, দুই, তিন, 4, 5, 6, 7, মানে আগের সমান পরিমাণই আছে বজ্র পদার্থগুলা, সোডিয়াম, পটাশিয়াম, আয়নগুলা। এবার আমরা একটু বেশি করে পানি দিলাম। তাহলে এখন কি হলো? মূত্র কম হলো না বেশি হলো? মূত্র বেশি। জিনিসটা এখন পাতলা হলো না ঘন হলো? পাতলা হলো বা লঘু হলো। লঘু। তাহলে এটাকে আমরা বলতে পারি কম ঘন।
তাহলে এই মূত্রটা কি? কম ঘনমূত্র। এইটা কি? ঘনমূত্র, রাইট? আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। লালগুলা বা আমাদের শরীরে যে বজ্রগুলা, এগুলো কিন্তু স্বাভাবিক। আমরা যে প্রক্রিয়াটা করবো এগুলোতে আমরা কখনো হাত দিব না, চিন্তা করবো না। আমরা শুধু পানিটা কখন বাড়ছে কখন কমছে। লুক, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ, তার মানে আমরা চিন্তা করি কোনো কারণে পানি কমে গেছে কিংবা কোনো কারণে পানি বেড়ে গেছে, এখান থেকে শুরু করব, ঠিক আছে? কারণ পানি কমা বাড়ায় তো ঘনত্ব, রাইট? তো আমরা কম থেকে চিন্তা করি যে কমে গেছে, এটাকে আমরা বাড়াবো কিভাবে। ধরা যাক পানি কমে গেল, কোথায় কমে গেল পানি? এটা কি মূত্রে? তোমরা একটু বলো তো, পানিটা কোথায় কমে গেল? মূত্রে গেল না রক্তে গেল? তোমরা একটু কমেন্টে জানাও আমাকে এটা। এনি আইডিয়া? সাবাস, সবাই লিখছে রক্তে। তাহলে আমরা আসলে পানি কমে গেছে কিন্তু রক্তে। ধরা যাক তোমার অনেক ঘাম হয়ে গেছে, তোমার ডায়রিয়া হয়ে গেছে, তোমার বমি হয়ে গেছে, তাহলে কি হবে? কিংবা কম পানি খাইছো, কি হবে? রক্তে কিন্তু কমে গেছে, রাইট? তাহলে পানি কমে গেল মানে কি? রক্তের আয়তন কমে গেল। রক্তের আয়তন যদি কমে যায় তাহলে আমাদের সারা শরীরে তো রক্ত আছে, এই খবর সবার আগে কে পাবে? মাথা না অন্য কেউ? মাথা, মস্তিষ্ক। মস্তিষ্ক পাচ্ছে। তোমরা তো জানো মস্তিষ্কে অনেকগুলো অংশ আছে, তার মধ্যে একটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এদিকে। হাইপোথ্যালামাস তো কোষ, রাইট? স্নায়ু কোষ বা কোষ। তো এগুলো যদি হাইপোথ্যালামাসের কোষ হয় আর এটা যদি রক্তনালী হয়, এখান থেকে যে পানিটা কমে যায়, H2O পানিটা কমে গেল রক্ত থেকে, তাহলে কি কোষের ভেতর থেকে পানিটা বের হয়ে যাবে না? যাবে কি না? তাহলে এই যে দেখো এখানে অভিস্রবণ হলো, কি হলো? অসমোসিস। অসমোসিস। অসমো মানে হচ্ছে থ্রো আউট, বের করে দেওয়া। ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, বের করে দেওয়ার প্রক্রিয়া। কি বের করে দেওয়ার প্রক্রিয়া? পানি বের করে দেওয়ার প্রক্রিয়া। তাহলে এখান থেকে বের হয়ে গেল, এটা হচ্ছে অসমোসিস। রক্তনালীতে যে ঢুকলো এটা না, জাস্ট বের হয়ে যাওয়া মানে হচ্ছে অসমোসিস, ঠিক আছে? তাহলে কোথায় অসমোসিসটা হলো? হাইপোথ্যালামাসে যে নিজের কোষগুলো আছে সেখানে অসমোসিস হলো, কারণ সারা শরীরে পানি কমে গেছে। তাহলে হাইপোথ্যালামাসের কোষে অসমোসিস হবে। সারা শরীরেই অসমোসিস হচ্ছে, কেউ বুঝতে পারতেছে না, কিন্তু হাইপোথ্যালামাসে অসমোসিস হচ্ছে। হাইপোথ্যালামাস কিন্তু বুঝে ফেলছে যে আমার শরীরে অসমোসিস হচ্ছে। তাহলে অসমোসিস হচ্ছে এই ব্যাপারটা গ্রহণ করার জন্য কিছু আছে তার কোষের মধ্যে, তাই না? তাহলে এই কোষগুলোকে বলা হচ্ছে অসমো রিসেপ্টর। অসমো রিসেপ্টর, যারা অসমোসিস হওয়ার ব্যাপারটাকে রিসিভ করে, বুঝতে পারে। অসমো রিসেপ্টর। এখন বলো তো অসমো রিসেপ্টর কোথায় আছে? হাইপোথ্যালামাসে আছে, ঠিক আছে? তাহলে এখন কি হবে? হাইপোথ্যালামাসের ভেতর থেকে কিন্তু পানি বের হয়ে চলে আসে। তাহলে হাইপোথ্যালামাসের কোষগুলো কান্নাকাটি করবে না? কোষ যদি কান্নাকাটি করে তাহলে কোষের ভেতর থেকে তো পানি বের হবে, রাইট? কি পানি বের হবে? একটা হরমোন। এই হরমোনের নাম কি? ভেসোপ্রেসিন। আমরা যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণ পড়ছি না, তাহলে আমরা ভেসোপ্রেসিন শব্দটা না পড়ে আজকে পড়বো ADH। তাহলে ভেসোপ্রেসিনের আরেক নাম হচ্ছে ADH। আমি যদি ভেসোপ্রেসিন চিন্তা করে এদিকে আগাই,
তাহলে দেখো ভেসো মানে হচ্ছে ভেসেল, ভেসেল মানে হচ্ছে রক্তনালী, তাহলে রক্তনালীতে আমরা নিয়ে যাবো এই হরমোনটাকে, ওখানে ঘটনা ঘটবে, তাহলে রক্তনালী চাপ বাড়া কমার ব্যাপার আছে। তাহলে আমরা রক্তচাপের কথা ভাবছি না, আমরা মূত্রের ঘনত্ব দেখছি। তাহলে ভেসোপ্রেসিনের কথা বাদ, কি পড়বো? এডিএইচ। তাহলে আমি এখানে এডিএইচ লিখি। তাহলে এটা একটা হরমোন, এটা একটা হরমোন। এই যে এইচতে হচ্ছে হরমোন, ডিতে হচ্ছে ডাইউরেটিক্স, ইউরেটিক মানে যে বেশি মূত্র তৈরি করে, এতে হচ্ছে এনটি। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা? এন্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচ কে ক্ষরণ করে? হাইপোথ্যালামাস। কখন? যখন অসমো রিসেপ্টরগুলো উত্তেজিত হয়, বুঝতে পারে। এডিএইচ মানে কি? এটা একটা হরমোন, ডাই মানে ডাইউরেটিক, এতে হচ্ছে এন্টি। তাহলে ডাইউরেটিক মানে বেশি মূত্র উৎপন্ন করা, তাহলে এন্টি মানে কি? বিরুদ্ধে, কম মূত্র উৎপন্ন করা। তাহলে এই হরমোন যদি কোথাও যায়, বেশি মূত্র উৎপন্ন হবে না কম মূত্র উৎপন্ন হবে? কম মূত্র উৎপন্ন হবে। তাহলে ভালো করে খেয়াল করো, এরা কম মূত্র উৎপন্ন করে। এখন বলো তো, মূত্র যদি কমে যায়, এই যে নীলগুলা, তাহলে ঘন হয় না লঘু হয়? ঘন হয়। পানিটা যদি কমে যায় ঘনই হবে, তাহলে কম মূত্র উৎপন্ন করবে, যেটা ঘন হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গাটা আপাতত এমনিতেই জেনে রাখি, ওটা এখন পড়ার কিছু না। এই এডিএইচ যেহেতু হরমোন, তোমরা তো জানো হরমোন যায় রক্তে, আর এনজাইম কিন্তু রক্তে যায় না। তাহলে এই হরমোনটা এখন রক্তে ভাসবে, রক্তে চলে যাবে। তাহলে রক্তে চলে গেলে সে কি করবে? ক্যামেরাটা একটু এদিকে দাও তো, অল্প আস্তে। ক্লিয়ার? কারণ সে যদি রক্তে ভাসে, সারা শরীরেই যাবে, ভাসতে ভাসতে কিছু যাবে কিডনিতে, সারা শরীরে যাচ্ছে, তাহলে যাচ্ছে কিডনিতে। বৃক্ক, আমরা জানি বৃক্কের একক কি? নেফ্রন। নেফ্রনের একটা ছবি অ্যাড করি। তাহলে এখন কোথায় গেল সে? নেফ্রনে চলে গেল। ভালো করে খেয়াল করো, আমি এই অংশটুকু নাম হচ্ছে সংগ্রাহী নালিকা, এই অংশটুকু, তাই না? সংগ্রাহী নালিকাকে আমি একটু জুম করি। জুম করলাম, তাহলে এই যে মাঝখানে যে নালিকাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে সেই নালিকা, এই জায়গাটা। আর যে দেয়ালটা, যেটা নীল দেয়ালটা দেখছো, এইটা হচ্ছে সেই দেয়াল। ঠিক আছে? তাহলে একটা হরমোন কোথায় গিয়ে কাজ করবে? এটা কোষে গিয়ে কাজ করবে। তাহলে নালিকার মাঝখানে এখানে কাজ করবে? করবে না। তাহলে এখন এই যে এডিএইচটা এসে কোথায় কাজ করবে? এই যে এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলাতে কাজ করবে, এর উপর কাজ করবে। কোন পথে আসছে? এই পাশে আসছে, এই যে এগুলো দিয়ে আসছে, এই পথে এখানে আসছে না। আমরা তো প্রথম দিনেই পড়েছিলাম যে নেফ্রনের পাশে কিছু রক্তনালী আছে, এদেরকে আমরা কি বলি? পেরি টিউবুলার রক্তজালক। মানে টিউবওয়েলগুলা বা নালীগুলার পাশ দিয়ে থাকে বলে এদেরকে বলা পেরি টিউবুলার রক্তজালক। তাহলে যে এগুলা দিয়ে আসছে, এগুলা দিয়ে এসে এই যে এখানেও আছে, এসে এখানে এসে কাজ করছে। তাহলে এডিএইচটা এসে এখানে কাজ করছে। কি আসলো? এডিএইচ। এর কাজ কি দেখো, এডিএইচ এর কাজ হচ্ছে কম মূত্র উৎপন্ন করা, যেটা ঘন মূত্র হবে। ক্লিয়ার? এখন ভালো করে খেয়াল করো, এডিএইচ যদি এখানে আসে সংগ্রাহী নালিকার কোষগুলোর উপরে, তাহলে এই কোষগুলা এরকম ওপেন হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। মানে কি? এই পাশে মূত্র আসতেছে, এই পাশে তো মূত্র আসতেছিল, তাই না? ঠিক কি না? মূত্রগুলো এই পাশে বের হয়ে চলে যায়, এই পাশে এসে বের হয়ে চলে যায়। কোথায় যাবে? বের হয়ে গেলে দেখো এখানে রক্তনালী, এই যে, ঠিক না? রক্তনালী চলে যাবে। তাহলে মূত্রগুলো আসতেছিল এই পাশে, ফিল্টার হওয়া মূত্রগুলো এর মধ্যে থেকে শুধু পানি নিচ্ছে, কারণ এখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম সব আছে, তাই না? সে শুধু পানিটাকে নিয়ে যাচ্ছে, H2O। কোথায় যাচ্ছে? রক্তনালীতে। কোন রক্তনালী? যারা টিউবিউল বা নেফ্রনের নালীর পাশে আছে, পেরিটিউবুলার রক্তনালী।
এখন দেখো তো রক্তনালীতে যদি চলে যায় পানিটা, তাহলে এই পাশে যে মূত্রটা আসতেছিল পানির পরিমাণ কমে গেল না? পানির পরিমাণ যদি কমে যায়, আয়ন তো সমান আছে, ঘনত্ব বাড়লো না কমলো? ঘনত্বটা বাড়লো, তাহলে যে মূত্রগুলো তৈরি হচ্ছে সেখানে পানি কমে গেল, তাহলে যে এটা হয় ঘনমূত্র। পাশাপাশি পানি যেহেতু কমে গেছে, মূত্রের পরিমাণ বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে এখন যেটা হবে, এখানে আমি একটু মিশাই দিই, এটা কম মূত্র উৎপন্ন হবে। 2 নম্বরে যে মূত্রগুলো হবে ঘন, কারণ আয়ন ঠিকই আছে, শুধু পানিটা কমে গেছে, তাহলে জিনিসটা ঘন হয়। সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত? একটু কমেন্টে বলো তো বুঝছি কিংবা বুঝি নাই। ঘনমূত্র হলে কি জ্বালা পোড়া সৃষ্টি হয়? ভালো প্রশ্ন করছো। জ্বালা পোড়া নানাবিধ কারণ আছে। জ্বালা পোড়ার কারণ আছে যে মূত্র নালীতে ইনফেকশন হলে হতে পারে। কম হলে জ্বালা পোড়া মেজর না, তবে চেষ্টা করবা জ্বালা পোড়া করলে পানি বেশি খাইতে। যদি ইনফেকশনও হয়, পানি বেশি খাওয়া, দেখবে ইনফেকশনটা একটু কমে যায়। এটাকে পুনঃশোষণ বলা যাবে কিনা? এক্স্যাক্টলি শাওন তাসনিম মাহমুদ অনিক জিজ্ঞেস করছো যে এই পানিটাকে আমরা টিউবওয়েল থেকে নিয়ে গেলাম, এটা পুনঃশোষণ বলা যাবে কিনা? মহিবুল্লাহ, কখন আমরা পুনঃশোষণ বলি? দ্বিতীয়বার শোষণ হলে। এই পানিটা তো একসময় আমি খাইছিলাম পরিপাক নালীতে, এখান থেকে শোষণ হয়ে রক্তে গেছে, ওইটা যখন মূত্র হচ্ছিল এই নালী দিয়ে, বা যে নালীতে বের হয়ে মূত্র হয়ে বের হবে, আবার দেখো শোষণ হয়ে রক্তে গেছে, তাহলে কয়বার রক্তে গেল? 2 বার, তাহলে এটা পুনঃশোষণ। আচ্ছা, এখন আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা এখন হচ্ছে আনসার করবা। আমি একটু এগুলো মিশিয়ে দিই। আচ্ছা, মিশানোর কিছু নাই। এখন দেখো তো, একটা মানুষ আমরা এখান থেকে শুরু করছিলাম, রক্তে পানি কমে গেছে। যারা এর আগে বোঝো নাই তারা কিন্তু এবার বুঝতে পারবা। এবার আমরা উল্টোভাবে চিন্তা করি, ঠিক আছে? রক্তে পানি কমে গেছে, এবার ধরি রক্তে পানি বেড়ে গেল। রক্তে যদি পানি বেড়ে যায়, তাহলে রক্তের আয়তন কি হবে? বেড়ে যাবে। রক্তের আয়তন যদি বেড়ে যায়, মানে এই যে রক্তগুলোতে এখন পানি বেশি, তাহলে এই যে মস্তিষ্কে খবর বা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যে কোষগুলো আছে, এদের এখান থেকে কি পানি আর রক্তে যাবে? যাবে না। রক্তের পানি আছে, তার কি আর পানির দরকার? তাহলে হাইপোথ্যালামাস থেকে পানি আসবে না। তাহলে হাইপোথ্যালামাসের কোষগুলো চুপচাপ থাকবে না অস্থির হয়ে যাবে? চুপচাপ থাকবে, কারণ তার কাছ থেকে কেউ কেড়ে নিচ্ছে না। তাহলে দেখো হাইপোথ্যালামাসের যে কোষগুলো আছে এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে না, তার মানে অসমোসিস হবে না। অসমোসিস হবে না, তাহলে অসমো রিসেপ্টরগুলো কি হবে? চুপচাপ থাকবে, নিস্তেজ থাকবে। তাহলে কি হরমোন সে তৈরি করবে? তার ভেতর থেকে তো পানি না কেড়ে নেয়, সে কান্নাকাটি করবে? হরমোন তৈরি করবে? করবে না। তাহলে এডিএইচ এর পরিমাণ তখন বেশি হবে না কম বের হবে? এডিএইচ এর পরিমাণ তখন বেশি বের হবে না কম বের হবে? কম। এডিএইচ কিন্তু বের হবে, এটা নিশ্চিত থাকো। প্রথম যেটা আমরা বুঝিয়েছিলাম তখন কিন্তু এডিএইচ বেশি বের হয়েছিল, আর এখন কিন্তু দেখো এডিএইচ আর বেশি বের হবে না, অল্প বের হবে, অল্প, জাস্ট অল্প। তাহলে এটা রক্তে ভাসবে এডিএইচগুলা। এডিএইচ এর কাজ কি? এটা ধরা যাক রক্ত এডিএইচ বের করছে না, বোঝার জন্য বলি, এডিএইচ বেরে করছে না, তাহলে রক্তে কোনো এডিএইচ যাচ্ছে? আচ্ছা, রক্তে যদি না যায় বৃক্কে কোনো এডিএইচ যাবে? বৃক্কে যদি না যায় নেফ্রনে কোনো এডিএইচ যাবে? নেফ্রনে যদি না যায়, তাহলে এই জায়গায় এডিএইচ কোনো কাজ করবে? এই জায়গাটা আমি জুম করছি, এই যে এই জায়গা। তাহলে এডিএইচ যদি না কাজ করে, তাহলে এই যে দেয়ালের ছিদ্র পথগুলো কি থাকবে? আর পানি ভেদ করে যাইতে পারবে? পারবে না। তার পানি যদি ভেদ না করতে পারে, তাহলে এখানকার পানিগুলো এখানেই থাকে। তার মানে এই যে এখানকার পানিগুলো, নেফ্রনের ভেতরে যে পানিগুলো আছে এগুলো এখানেই থাকে, এগুলো এই পাশে বের হয়ে মূত্র হিসাবে বের হয়। পানি যদি না বের হবে, তাহলে এখানে বেশি পানি বের হচ্ছে না এখন? এই যে এই ছবিটা দেখো, তাহলে পানির পরিমাণ বেশি। এই যে নীল দাগগুলো হচ্ছে পানি, আয়ন তো এগুলোই আছে আগের মতোই। তাহলে এখন দেখো মূত্রটা কম হলো না বেশি হলো? বেশি মূত্র উৎপন্ন হবে। তাহলে আমাদের রক্তে যদি পানি বেড়ে যায়, আমরা চা খাচ্ছি কিংবা পানি খাচ্ছি বেশি বেশি, তাহলে বেড়ে গেল।
বেড়ে গেলে কিন্তু এই টাইপের মূত্র হবে। লালগুলা ওই রকমই রাখছি, শুধু পানিগুলো বাড়াই দিছি, তাহলে বেশি মূত্র উৎপন্ন হবে এবং এই মূত্রটা হবে কি পাতলা লঘু মূত্র উৎপন্ন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটাই হচ্ছে অসমো রেগুলেশন। আমি তোমাদের প্রশ্ন করব, এরপর একটা ব্রেক নিব আমরা এখন। এডিএইচ বেশি ক্ষরণ হচ্ছে, তাহলে মূত্র লঘু হবে নাকি ঘন হবে, কম হবে নাকি বেশি হবে? 2, পানি বেশি খাচ্ছি, তাহলে মূত্র লঘু না ঘন হবে, কম না বেশি হবে? 3 নম্বর হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল প্রচণ্ড ঘাম হচ্ছে, তাহলে মূত্র কি হবে, লঘু না ঘন, কম পরিমাণে কম না বেশি? তো তোমরা এই 3টা প্রশ্নের উত্তর লিখবা। এখন ব্রেক 5 মিনিট। তোমরা কোশ্চেনগুলো আনসার লেখো। আশা করছি তোমরা যদি সঠিক আনসার দিতে পারো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না।
কফি হয়ে গেছে। পাঁচ মিনিট হয়ে গেছে। আমরা আবার চলে আসছি ব্রেকের পরে। দেখো, এডিএইচ যদি বেড়ে যায়, খুব সহজভাবে আমরা চিন্তা করি, এনটি মানে হচ্ছে বিরুদ্ধ, ডাইউরেটিক্স, ইউরেটিক্স মানে হচ্ছে বেশি মূত্র তৈরি করে, ডায়াবেটিক্স মানে হচ্ছে বেশি মূত্র, একটা হরমোন। দেখো, বেশি মূত্রর বিরুদ্ধে তার মানে কম মূত্র, রাইট? তাহলে এডিএইচ যত বাড়বে তত কম মূত্র উৎপন্ন হবে, কম মূত্র উৎপন্ন হবে। মূত্র কম হলে আয়ন তো ওই রকমই থাকছে, তাহলে পানিটা জাস্ট কম। পানি যদি কম হয় ওই জিনিসটা তত বেশি ঘন হবে। এখন দেখো, এদিকে পানি বেশি খাচ্ছি, পানি যদি আমরা শরীরে বেশি খাই তাহলে আমাদের শরীর থেকে পানিটা বের করে দিতে হবে, তাই না? তাহলে এটা খুব সহজ। পানি বেশি খেলে মূত্র বেশি হবে, মূত্র যদি বেশি হয়
জাস্ট পানিটা বেশি হচ্ছে, মূত্রের পানিটা, তাহলে জিনিসটা তত লঘু হবে, তার মানে মূত্রটা তত লঘু হবে। গ্রীষ্মকাল, ঘাম হচ্ছে, তার মানে শরীরের পানি কমে যাচ্ছে, তাহলে এখন কি হবে, মূত্র কম উৎপন্ন হবে। কারণ শরীরের স্বাভাবিক পানির মাত্রাটা ধরে রাখতে হবে। মূত্র যদি কম হয়, আয়ন তো ঠিক আছে, তাহলে এটা ঘন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। একজন প্রশ্ন করেছ যে অসমো রেগুলেশন কথাটার অর্থ কি, ওইটা একটু ভেঙে বললে কেমন হয়, আমি দেখাচ্ছি তোমাদের। পুরোটাই দেখো। অসমো রেগুলেশন মানে হচ্ছে রেগুলেটরের কথা ভাবো তোমরা, রেগুলেটর, ফ্যানের রেগুলেটর ভাবো, তাহলে কমানো বাড়ানো, তাহলে এর মানে হচ্ছে কমানো বাড়ানো। ঠিক আছে, মানে শরীরের প্রয়োজন আমরা বাড়াচ্ছি এবং কমাচ্ছি। কি বাড়াচ্ছি? অসমো বাড়াচ্ছি। অসমোতে হচ্ছে অসমোসিস, অসমোস, অসিস, অসমো যোগ অসিস। অসিস মানে কি? প্রক্রিয়া। আর অসমো মানে হচ্ছে বের করে দেওয়া। পাস আউট করে দেওয়া, বের করে দেওয়া। তাহলে এটা একটা কোষ, কোষ থেকে যদি আমরা পানি বের করে দিই, তাহলে এটার নামই হচ্ছে অসমোসিস। পানি বের করছি, সোডিয়াম পটাশিয়াম কোনো আয়নে আমরা কিন্তু হাত দিচ্ছি না, জাস্ট পানি বের করে দিচ্ছি, এটার নামই হচ্ছে অসমোসিস, বের করে দেওয়ার প্রক্রিয়া। কি বের করে দেওয়া? পানি বের করে দেওয়া। রেগুলেশন মানে কি? মানে কতটুকু বের করে দিব, কতটুকু বের করব না, কখন বাড়াবো, কখন কমাবো, কখন স্থির রাখবো, এটাই হচ্ছে রেগুলেশন। তাহলে অভিস্রবণ বা অসমোসিসের রেগুলেশন, পানি বের করে দেওয়া, বাড়ানো কমানো। দেখলাই তো, শরীরে পানি যদি বেশি হয় তাহলে বাড়াই দিলাম, পানি বের করে দেওয়া মূত্রের মাধ্যমে। শরীরে যদি পানি কম হয় তাহলে মূত্রের মাধ্যমে কম পানি বের করে দেবো আমরা। তাহলে এটাই হচ্ছে অসমো রেগুলেশন, পানি বের করে দেওয়া, বাড়ানো কমানো। এবার আমরা দেখব রক্তে সোডিয়ামের মাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মেডিকেলে পড়ানো হয়, তোমাদের বইয়ে লেখা আছে। বইয়ে যেটা লেখানো আছে এটা নিজে আমি পড়লে বুঝি না, কারণ এখানে মানে ছাড়াভাবে কথা বলা আছে। তো যে টপিকটা বইয়ের মধ্যে দিবেন সেই টপিকটা কেন পুরোটাই দিবেন না, যেটা দিবেন না সেটা দিবেন না। রক্তে সোডিয়াম আয়নের ঘনত্ব বা মাত্রা নিয়ন্ত্রণ। দেখো, আমি কিন্তু প্রথমে লবণের কথা বলেছি। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? সবাই আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, তখন কিন্তু আমরা পানিটাকে বের করে দিছি কিংবা বের করে দেয়নি, তো ওটা ছিল অসমো রেগুলেশন। এখন দেখো, আমরা পানি না, সোডিয়ামটাকে কতটুকু বাইর করে দিব, কতটুকু রাখবো, বেশি বের হয়ে গেলে বিপদ, তাহলে এই ব্যাপারটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে তখন আমরা পানি বের করছি, এবার আমরা আয়ন বের করার ব্যাপারটা দেখব, সোডিয়াম আয়ন। লুক, তাহলে আমরা প্রথম থেকে চিন্তা করি, ধরা যাক রক্তের কথা। তাহলে রক্তে হঠাৎ করে সোডিয়াম আয়ন কমে গেল। ঠিক আছে, দেখো, তুমি যখন টেবিলের উপরে একটা বাটির মধ্যে লবণ রাখো, তখন কি হয়? পানি আসে এখানে, তাই না? তাহলে এটা যদি লবণ হয় বা সোডিয়াম আয়ন হয়, পানি এসে এটাকে গলায় দেয়, তাহলে
কোনো কারণে তুমি যদি এখান থেকে সোডিয়ামটা বের করো, তার পানি কি আর আসবে? আসবে না। তাহলে তুমি তোমার শরীর থেকে যদি সোডিয়ামটা বেশি বের করে দাও, তোমার শরীরে কি পানি আসবে? পানি থাকবে? পানিও থাকবে না। তাহলে আমার শরীর থেকে যদি সোডিয়ামটা বের হয়ে যায়, লবণ বের হয়ে গেছে, তাহলে পানি কার আশায় থাকবে আমার শরীরের ভেতরে? তাহলে দেখো কি ঘটনা ঘটে। রক্তে সোডিয়াম কমে গেছে, এই যে চিহ্নটা হচ্ছে কমে যাওয়া। তাহলে রক্তের পানিও কমে গেছে, তাই না? পানি যদি কমে যায়, রক্তের আয়তন কমে যাবে না বেড়ে যাবে? পানিও কমে গেছে, লবণও কমে গেছে। আসলে লবণ কমে গেছে বা সোডিয়াম আয়নটা চলে গেছে বলেই পানিটাও কমে গেছে। তাহলে রক্তের আয়তনটা কমে যাবে। ক্লিয়ার? শরীর থেকে যদি রক্তের আয়তন কমে, তাহলে এখন বলো তো রক্তচাপ বাড়বে না কমবে? এটা হচ্ছে রক্তনালী। রক্তনালীর ভেতরে পানি আছে অনেক, আর হচ্ছে ধরো যাক কালোগুলো, লালগুলো হচ্ছে রক্তকণিকা, এই কালোগুলো হচ্ছে পানি। এখন একটু ভালো করে দেখো তো, এরা কিন্তু ঠিকঠাকভাবে রক্তনালীর ভেতরে আছে, কোনো কারণে এই পানিগুলো কমে গেল। পানিগুলো যদি কমে যায়, আয়তনটা কমে গেল না? রক্তনালীর ভেতরে জিনিসগুলো কমলো না? যদি জিনিসগুলো কমে, তাহলে এখানে ভেতরে চাপ বাড়লো না কমলো? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ধরা যাক এটা একটা ঘর, ঘরের মধ্যে পানি ছিল, মানুষ ছিল, কোনো কারণে মানুষগুলো যখন ছিল ঠিকঠাক ছিল, যখনই 10-15 জন মানুষ বাইর করে নিবা, দেখবো ঘরের ভেতরে চাপ কমে যাবে, মানে দেয়ালের দিকে আর মানুষ চাপ দেওয়া লাগছে না, কারণ ফাঁকা আছে পুরো ঘর। তাহলে যদি পানি কমে যায়, কারণ কি আগে হচ্ছে লবণ বা সোডিয়াম আয়ন কমে গেছিল, তাহলে চাপ কমে যাবে। দেখো আগে অনেক চাপ ছিল, এরকম কমায় দেওয়ার পর দেখো পুরোটা ফাঁকা হয়ে গেছে, চাপ কমে গেছে। তাহলে রক্তের আয়তন যদি কমে, তাহলে চাপ কমে যায়। রক্তচাপ যদি কমে যায়, তাহলে কি হবে দেখো, সারা শরীরে রক্তচাপ কমে গেল, তাহলে কিডনির ভেতরেও কিন্তু চাপ কমে যাচ্ছে। তাহলে রক্তের যদি চাপ কমে যায়, তাহলে তুমি কিভাবে পানি রক্তটা ঠেলে কিডনির ভেতরে ঢোকাবা? চাপ তো নাই। তাহলে কিডনির ভেতরে আর কি ঢুকবে? রক্ত ঢুকবে? কিডনি ফিল্টার করতে পারবে? রক্ত যদি না ফিল্টার করবে কি? আর ফিল্টার যদি না করে, তোমার শরীরে বজ্র পদার্থগুলো আটকে যাবে না? তাহলে তুমি মারা যাওয়া। তাহলে রক্তের চাপ কমে যাওয়া কিন্তু খুব বিপজ্জনক। ঠিক আছে? লুক, রক্তচাপ কমে গেল, তাহলে এই খবরটা সবার আগে কে বুঝবে? তোমাদের আমি অপশন দিচ্ছি, তোমরা সিদ্ধান্ত নিবা এই খবরটা কে আগে বুঝবে যে রক্তচাপ কমে গেছে। 1 মস্তিষ্ক, 2 হৃৎপিণ্ড, 3 বৃক্ক। তোমরা একটু বলো তো আনসার কি, কে আগে বুঝবে রক্তচাপটা কমে গেছে? এটা চালাক আছে, একজন লেখে 1, একজন লেখে 3। কেউ বলে ব্রেন বুঝবে, কেউ বলে বৃক্ক বুঝবে, তাই না? চালাক না? তোমাদের বলে রাখি, এও বোঝে, এও বোঝে, মস্তিষ্ক বোঝে, বৃক্ক বোঝে। ঠিক আছে, যেহেতু আমরা আজকে বৃক্ক পড়ছি, তাহলে আমরা বৃক্কের ব্যাপারটা দেখতেছি, বৃক্ক কিভাবে নিয়ন্ত্রণ করছে। তাহলে এখন কেউ বোঝে না, কে বোঝে? বৃক্ক বোঝে। তাহলে 1 এবং 3 দুইটাই আনসার, কারণ আমরা রক্ত সংবন্ধন কিন্তু দেখেছিলাম, রক্তচাপ কমে গেলে, পড়ে গেলে
ব্যারো রিসেপ্টরগুলো রক্তনালীতে আছে, এরা মাথায় খবর পাঠায়, তাই না? তো এখন দেখো রক্তচাপ কমে গেছে, তাহলে আমরা কিডনির ভেতরে আর কিন্তু ব্লাড পাম্প করতে পারতেছি না, ভেতরে ঢুকাইতে পারতেছি না, কারণ রক্তের চাপের জন্য তো কিডনিতে রক্ত ঢুকতো, ঢুকেই তো ফিল্টার হইতো। তাহলে বৃক্ক কিন্তু আগে বুঝবে রক্তচাপ কমে গেছে, বৃক্ক আর রক্ত পাচ্ছে না। তাহলে দেখো কী হবে, খবর যাবে বৃক্কের কাছে, বৃক্ক খবর পেল। এখন বৃক্ক কি করবে, তাহলে বৃক্কের আমরা একটা ছবির কথা চিন্তা করি, এটা হচ্ছে বৃক্ক। তাহলে বৃক্ক মানে কি নেফ্রন, তাহলে এবার একটা নেফ্রনের ছবি অ্যাড করি, নিচটা কি দেখা যায় ছবিতে? তাহলে এবার আমরা নেফ্রনের একটা ছবি অ্যাড করি এখানে। এই হচ্ছে নেফ্রন, নেফ্রনের ভিতর রক্তনালী আসে। এতদিন কিন্তু আমি দেখিয়েছিলাম যে এই পাশে রক্ত যায়, এই পাশে বের হয়। আজকে আমি একটু উল্টা দেখাই, কারণ কি আমি একটু পরে বলছি। তাহলে এই পাশে রক্ত আসে, এসে এই পাশে এসে রক্তটা এই পাশে বের হয়ে যায়, ঠিক আছে? তো এই যে একটু মিশাই আমি এই জায়গাটা, একটু ভালো করে দেখো। তোমাদের বইয়ে একটা শব্দ আছে জে জি সি, এটার অর্থ হলো জাক্সটা, জিতে হচ্ছে গ্লোমেরুলার, সিতে হচ্ছে কমপ্লেক্স। জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স কি জিনিস এটা? জাক্সটা শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী, ক্লিয়ার? জাক্সটা মানে কি? নিকটবর্তী। কার নিকটবর্তী? গ্লোমেরুলাসের নিকটবর্তী। কমপ্লেক্স মানে কি? এখানে এই যে এরকম অনেক কিছু আছে, এটা হচ্ছে কমপ্লেক্স, ক্লিয়ার? সহজ না? জাক্সটা মানে নিকটবর্তী, গ্লোমেরুলার মানে হচ্ছে গ্লোমেরুলাসের নিকটবর্তী, কমপ্লেক্স মানে হচ্ছে এরকম অনেকগুলো একসাথে। কি আছে দেখো, এই যে অ্যাফারেন্ট যে আর্টারিওলটা, যেটাতে রক্ত প্রবেশ করছে গ্লোমেরুলাসে, এবং এই যে দেখো ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই দূরবর্তী পেঁচানো নালিকা, এর মাঝখানে এরকম কিছু কোষ আছে, এই দুইটার মাঝখানে। খেয়াল করে দেখো, আমি কিন্তু ছবিটা একটু সাইডে অ্যাড করছি, বাট ছবিটা এইরকম হওয়ার কথা, যে এইটা এসে এই জায়গায় থাকে, দূরবর্তী পেঁচানো নালিকাটা এখানে থাকে, থেকেই ভেসে যায়। তাহলে দেখো গ্লোমেরুলাসের কাছে কে দূরবর্তী পেঁচানো নালিকা, এই দুইটার মাঝখানে এই জায়গায় কিছু কোষ থাকে, কমপ্লেক্স, অনেকগুলো কোষ থাকে, এগুলো হচ্ছে স্পেশাল কোষ। এইটাই হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, যে গ্লোমেরুলাসের কাছাকাছি কিছু কোষ একসাথে থাকে। গ্লোমেরুলাসের কাছাকাছি বা জাক্সটা কমপ্লেক্স মানে এইরকম আছে, ডট 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 ডট, দেখো গ্লোমেরুলাসের কাছাকাছি। এখান থেকে কি ক্ষরণ হয়? এখান থেকে একটা এনজাইম ক্ষরণ হয়, এর নাম হচ্ছে রেনিন। তোমরা তো জানোই যে রেনিন মানে হচ্ছে RENIN, রেনিন বানান। এই রেন মানে হচ্ছে রেনাল, ইন মানে হচ্ছে যে এটা একটা প্রোটিন বা প্রোটিন এনজাইম, যেহেতু প্রোটিন দ্বারা তৈরি প্রোটিন। রেনাল থেকে হচ্ছে কিডনি, তাহলে কিডনি থেকে বা বৃক্কের একটা নেফ্রনের কাছ থেকে এটা উৎপন্ন হচ্ছে বলে এটার নাম হচ্ছে রেন ইন, ঠিক আছে? রেনাল মানে তো বৃক্ক। আচ্ছা, তাহলে রেনিন ক্ষরণ হচ্ছে। এখন রেনিন কি করবো দেখো, রেনিন রক্তে একটা জিনিস ভাসতেছে, এর নাম হচ্ছে এনজিওটেনসিনোজেন। তোমাদের বইতে দেওয়া আছে,
আগে পুরো ব্যাপারটা দেখো, তখন সহজ মনে হবে, এখন কঠিন লাগছে। টেন সিনোজেন নামক একটা প্রোটিন ভেসে বেড়াচ্ছে, এটা একটা প্রোটিন। প্রোটিন রেনিন এটার উপর কাজ করবে। কাজ করে কি হবে, এই জিনিসটা হচ্ছে এনজিওটেনসিন, এনজিওটেনসিনোজেন ছিল না, এবার এনজিওটেনসিন 1 হয়। এটা কে কাজ করে, এই যে রেনিনটা এর উপর কাজ করে। তাহলে এই জিনিসটা রক্তে ভেসে বেড়াচ্ছে, এটা একটা প্রোটিন। কি জিনিস, এনজিওটেনসিনোজেন। তোমরা কি জানতে চাও এনজিওটেনসিনোজেন কোত্থেকে আসে আর এই জিনিসটা কি? 1-2 লাইনের মধ্যে এটা শেষ করা যাবে। যদি জানতে চাও বলো, না হলে আমি এটা প্রসিড করবো, আগাবো। কিডনিতে ব্যারো রিসেপ্টর নাই, ওটা হৃৎপিণ্ডের রক্তনালীতে আছে, ক্যারোটিড ধমনী এবং হচ্ছে অ্যাওর্টার, আর্চ অফ অ্যাওর্টাতে আছে। ওকে, থ্যাংক ইউ। তোমরা জানতে চাচ্ছ, এটা খুব ভালো জিনিস। আমি এনজিওটেনসিনোজেনটা বোঝাই এখানে। এনজিও টেনসিন জেন, দেখছো? এনজিওটেনসিনো, ওটা আমি কেটে দিলাম, জেন এদিকে মই বললাম। এই পর্যন্ত বোঝা গেছে? আমি এটা বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। এনজিও মানে কি, রক্তনালী। তোমরা পড়ছো না, রক্তনালীতে যদি আমরা প্লাস্টার করি ওটাকে বলে এনজিওপ্লাস্টি, মনে আছে? রক্তনালীর যদি আমরা ছবি তুলি যে রক্তনালীর ভেতরে কোনো কিছু হয়েছে কিনা, এটাকে বলে এনজিওগ্রাম, মনে আছে? তাহলে এনজিও মানে কি, রক্তনালী। 2, টেনশন। টেনশন মানে কি, চাপ। খেয়াল করে দেখো, যে রক্তের আয়তন কমে যাওয়ার জন্য কিন্তু রক্তচাপ পড়ে গেছে, কমে গেছে। তাহলে এই জিনিসটা কিন্তু রক্তচাপের সাথে সম্পর্কিত, তাই না? এরপর দেখো, জেন মানে কি, জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, জেন মানে যে তৈরি করে, তাই না? মানে হচ্ছে রক্তনালীতে চাপ যে তৈরি করে, কারণ আমরা তো ছবিতে দেখাইছিলাম যে রক্তনালীতে চাপটা কমে যায়। তাহলে এই জিনিসটা চলে আসলো, এই জিনিসটা আসলে পরোক্ষভাবে রক্তনালীতে চাপটা আগের অবস্থায় ফিরে নিয়ে আসতেছে, এই জন্য এটার নাম হচ্ছে এনজিওটেনসিনোজেন। ঠিক আছে, এবার দেখো হোয়াট ইজ এনজিওটেনসিন। আমি শুধু এটা মিশাই। এবার জেন যে ছিল মানে যে তৈরি করে, কি তৈরি করে, এনজিওটেনসিন তৈরি করে। তাহলে যে এনজিওটেনসিন তৈরি করে তার নাম কি, টেনসিনোজেন, রাইট? তাহলে এনজিওটেনসিনোজেন নামটা দেখেই কিন্তু আমরা বলতে পারি সে এনজিওটেনসিন তৈরি করে। এনজিওটেনসিন মানে কি, এনজিওতে টেনশন, এনজিও মানে কি, রক্তনালীতে চাপ। ঠিক আছে, ওকে। তাহলে সে কি করলো দেখো, এনজিওটেনসিনোজেন বলে একটা প্রোটিন ছিল, রেনিন এসে এর উপর কাজ করলো, এনজিওটেনসিনোজেনের উপর, যে তুমি ঘুমায় আছো, তুমি এক কাজ করো, তুমি একটু এনজিওটেনসিন তৈরি করো। সে তৈরি করে ফেলছে। এই জিনিসটা কোত্থেকে আসে? তোমরা তো জানোই যে প্লাজমা প্রোটিনগুলো বা রক্তে ভাসমান প্রোটিনগুলো কোত্থেকে আসে, যকৃৎ। সকল প্লাজমা প্রোটিন বা রক্তে ভাসমান প্রোটিনকে তৈরি করে যকৃৎ, এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। জীবাণু আসলে ওটা রক্তেই তৈরি হয়, ওটা যকৃতে তৈরি হয় না। মই বোঝা গেল? তাহলে এই জিনিসটা যকৃতে তৈরি হয়েছিল, ওইটাকে শুধু এনজিওটেনসিন 1 করলো। এবার এইটাকে আমরা 2 করব, এনজিওটেনসিন 2। এটাকে কে করবে? ফুসফুস থেকে একটা এনজাইম আসে, এর নাম হচ্ছে ACE। ACE মানে কি, এতে হচ্ছে এনজিওটেনসিন, এতে হচ্ছে এনজিওটেনসিন, সিতে হচ্ছে কনভার্টিং
কনভার্টিং, ইতে হচ্ছে এনজাইম। খেয়াল করে দেখো, এটা একটা এনজাইম যেটা এনজিওটেনসিন 1 কে 2 তে পরিণত করে। তাহলে এনজিওটেনসিন 1 আসলে কাজ করতে পারে না, একে আরও একটু রূপান্তর করতে হয়। কোত্থেকে আসে এনজাইমটা? ফুসফুস থেকে আসে। ঠিক আছে, এখন দেখো খেয়াল করে, এই এনজাইমের নাম হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, মানে এনজিওটেনসিন 1টাকে কনভার্ট করে এনজিওটেনসিন 2 করলো এই এনজাইমটা। তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, একজন প্রশ্ন করেছো, ভাই ব্লাড চ্যাপ্টারে রক্ততঞ্চন বা রক্ত জমাট পড়ানোর সময় আপনি বলেছিলেন জেন মানে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা। তাহলে জেনের কি দুইটা মিনিং? ভালো করে খেয়াল করো, এটা একটা প্রোটিন, জেন মানে হচ্ছে যে তৈরি করে, মানে একে কোনো একটা কিছু তৈরি করতে হবে, যতক্ষণ তৈরি করছে না ততক্ষণ তো এটা নিষ্ক্রিয়, সুপ্ত। একে তুমি যখন দেখো রেনিন এনজাইম দ্বারা ধাক্কা দিল তখনই সে এটা তৈরি করলো, তার মানে কি এর থেকেই কিন্তু এটা তৈরি হলো, এ ঘুমন্ত, এইটা থেকে এটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে জেন মানে কি? যে আসলে তৈরি করে, যে সুপ্ত, এই জায়গাতে মিনিং এইটা। তাহলে বারবার এই মিনিংগুলো যখন দেখবা তখন কিন্তু একটা সময় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওই যে আমি গত দিনে ফ্রি ক্লাসে বলেছি যে মেটামরফোসিসের মেটা মানে হচ্ছে রূপান্তর, চেঞ্জ। আবার একজন বলছে মেটামারিজমের মেটা মানে কি? মেটামারিজমের মেটা মানে হচ্ছে অল টুগেদার, একসাথে। আলাদা আলাদা হতেই পারে, কখন হতে পারে আমি দেখাবো, এটা আমার কাজ। ডিফারেন্স বিটুইন 1 and 2 আসলে জানার দরকার নাই, তারপরে বলি এটা হচ্ছে ইনএক্টিভ দশা, মানে এটা কাজ করতে পারে না, এইটাকে আবার রূপান্তর করতে হয়। একটা লোহা যখন আমরা, একটা স্বর্ণ যখন আমরা তুলে আনি খনি থেকে, স্বর্ণের মধ্যে কিন্তু অনেক বজ্র থাকে, বের করি, ওইটাকে সাথে সাথে বিক্রি করা যায় না, ওইটাকে আমরা একটা নির্দিষ্ট আকার টাকা দিয়ে তারপর কিন্তু বাজারে গিয়ে বিক্রি করি। অনেকে আবার ওইটাই কেনে, ময়লা কেনে না মানুষ, ফেলে দেওয়া বোতল কেনে না। তো এইটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা কাজ করতে পারে না, এটাকে আবার অ্যাক্টিভ করতে হয়। ঠিক আছে, তাহলে এই কি করে? যেহেতু এটা প্রোটিন রক্তে ভাসে, তাহলে এটাও একটা প্রোটিন রক্তেই ভাসতেছে, তাহলে এইটা থেকে এটা আসছে, এটাও একটা প্রোটিন রক্তেই ভাসতেছে। ভাসতে ভাসতে কোথায় যাবে? আমরা কার কথা আলোচনা করতেছি? নেফ্রনের কথা আলোচনা করতেছি, কিডনির কথা আলোচনা করতেছি। তাহলে এটা ভাসতে ভাসতে চলে যায় বৃক্কে, তার বৃক্কে দেখো কি হাস্যকর ব্যাপার স্যাপার। এবার সে বৃক্কের চলে যাবে এই জায়গায়, এই যে বৃক্কের মাথার উপর একটা টুপির মতো একটা গ্রন্থি আছে, এইটার নাম হলো অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, সুপ্রারেনাল। তোমরা তো জানো রেনাল মানে হচ্ছে কিডনি, সুপ্রা মানে হচ্ছে সুপিরিয়র, মানে উপরে। তাহলে সুপ্রা রেনাল মানে কি? রেনালের উপরে। এই দেখো, এটা কিডনি বা রেনাল, তার উপরে এইটা থাকে, এই জন্য এর নাম হচ্ছে সুপ্রা রেনাল গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্রন্থি। ক্লিয়ার? অ্যাড্রেনাল কেন বলা হয়? এই গ্রন্থি থেকে আবার হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, তাই এখানে আসলো সে কি করবে? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে এবার অ্যালডোস্টেরন ক্ষরণ হবে। অ্যালডোস্টেরন। তাহলে আমরা ডান সাইডেগুলো একটু মিশাই দিই, কারণ প্রক্রিয়াটা একটু বড়। শেষের দিকে একবার চলে আসছি আমরা। আমি এত কিছু বলছি, বাট তোমাদের কিন্তু এইভাবে লিখতে কিন্তু 2 মিনিটও লাগবে না এগুলো, তাই না? অ্যালডোস্টেরন আসলো, তোমরা তো সারা জীবনে অ্যালডোস্টেরন শুনে আসছো, অ্যালডোস্টেরন কি মিনিংটা জানতে চাও? একটু কমেন্ট করো তো। কে জানি আমারে বলছে আপনি বারবার কেন বলেন কমেন্ট করো। কমেন্ট কি বাড়াচ্ছেন? আশ্চর্য, কমেন্ট বিক্রি করে কি কিছু কেনা যায়? অফু ভাইয়ের মতো যদি আমি বলি কমেন্ট বিক্রি করে কি 500 টাকা পাই? পাই না। হ্যাঁ, তোমরা লাইনে আছো কি না, তোমরা অ্যাক্টিভ কি না, এই জন্য কমেন্ট। চাষ পারিয়া নূর সবার আগে বলেছে জি। লোক অ্যালডোস্টেরন আমি এদিকে লিখে দিচ্ছি আর মিশাই দেবো, তোমরা খাতায় এটা নোট করে নাও। অ্যালডোস্টেরন, দেখো এখানে 3টা ওয়ার্ড আছে। অ্যালডো মানে হচ্ছে এলডিহাইড, অন মানে হচ্ছে কিটোন,
আর স্টেরো মানে হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড তাহলে একটা জিনিসের মধ্যে কিন্তু তিনটা জিনিস, তাহলে অ্যালডোস্টেরনের মধ্যে এলডিহাইড মূলক আছে, কিটোন মূলক আছে, বিশাল জিনিস। এবং এই পুরো জিনিসটাকে আমরা একসাথে স্টেরয়েড বলতে পারি। তোমরা তো জানো যে স্টেরয়েড এক ধরনের লিপিড। তাহলে এই হরমোনটা কিন্তু লিপিড দ্বারা তৈরি। সব হরমোন যে প্রোটিন দ্বারা তৈরি হয় তা না, কিন্তু সব এনজাইম কিন্তু প্রোটিন দ্বারা তৈরি হয়। তাহলে এই হরমোনটা কিন্তু লিপিডের হরমোন। আমাদের যে যৌন হরমোনগুলো আছে, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিলাক্সিন, ইনহিবিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এই হরমোনগুলো কিন্তু আবার হচ্ছে স্টেরয়েড। তাহলে এটা একটা হরমোন যেটি স্টেরয়েড মানে হচ্ছে লিপিড, যার মধ্যে এলডিহাইডমূলক এবং কিটোনমূলক দুইটাই আছে। ঠিক আছে, এই জন্য এর নাম হচ্ছে অ্যালডোস্টেরন। দেখো আমাদের কিন্তু পড়া শেষ। এবার অ্যালডোস্টেরন কোথায় যাবে শেষ পর্যন্ত? কিডনিতেই যাবে, ঘুরে ফিরে কিডনিতে যেতে হবে। তাহলে কিডনির ছবিটা আমি আর্ট করি, এখানে নেফ্রনের ছবিটা আর্ট করি। এখানে গ্লোমেরুলাসের আমি ছবি দিলাম না, এটা আসলে যায় কোথায়? এখানে যায়, এই কোষগুলাতে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা এবার কি করব মহিবুল্লাহ? জুম করব। তাহলে এই জায়গাটা আমি এবার জুম করব। লুক, তাহলে এই যে মাঝখানে যে নালীপটটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই নালীপটটা। ঠিক আছে, আর যে দেয়ালগুলো কালো কালিতে, এই দেয়ালটা আমি একটু বড় করছি। তাহলে দেয়ালে কোষ আছে। ঠিক আছে, আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে অ্যালডোস্টেরন হরমোনটা কোথায় কাজ করবে? এই কোষগুলোতে। কোন কোন জায়গার কোষ? এই জায়গাটার নাম কি? ডিসিটি মানে হচ্ছে দূরবর্তী বা ডিস্টাল, সিটি হচ্ছে কনভুলেটেড বা হচ্ছে পেঁচানো, টিতে হচ্ছে টিউবিউল বা নালিকা। প্রশ্ন আসে কিন্তু এডিএস কোথায় কাজ করে? এডিএস কিন্তু কাজ করেছিল সংগ্রাহী নালিকার কোষে। অ্যালডোস্টেরন কিন্তু কাজ করতেছে এই জায়গায়, দেখছো? সবার জন্য আলাদা আলাদা জায়গা আছে। কার উপরে কাজ করবে? কোষের উপরে কাজ করবে, এই কোষগুলোর উপরে। তো অ্যালডোস্টেরন আসলো, এসে এই কোষটাকে সে এসে আঘাত করলো। ঠিক আছে, কিভাবে অ্যালডোস্টেরন আসলো? এটা তো হরমোন, রক্তে ভেসে ভেসে আসবে। আমরা তো জানি যে এই নালিকাগুলোর পাশ দিয়ে রক্তনালী আছে, এগুলোর পাশ দিয়ে। তাই রক্তনালী এসে কোষের উপর কাজ করে, রক্তনালী দিয়ে এসে, রাইট? দেখো আমরা একটা লাস্ট লাইনে চলে গেছি। এখানে যদি আসে, এখানে এই কোষগুলো কেউ কেউ আছে, এখানে একগুলো জিনিস আছে, প্রোটিন। আমরা তো জানি যে কোষের কোষঝিল্লি থাকে, কোষঝিল্লিতে তো প্রোটিন থাকে, তারপর হচ্ছে লিপিড থাকে, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, কোলেস্টেরল থাকে। তাহলে কিছু আছে যাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে পরিবহন করা। এগুলোকে চ্যানেল বলা হয়, পাম্প বলা হয়। মানে একদিকের জিনিস এদিককার জিনিস এদিকে আনবে, এদিককার জিনিস এদিকে নিয়ে যাবে। তাহলে কোষের ভেতরে প্রোটিন আছে, ধরা যাক এটা, এখানে একটা প্রোটিনের ছবি আমি দিয়ে দিই। এটা একটা প্রোটিন, এটা হচ্ছে পাম্প। এই পাম্পের নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প। হোয়াট ইজ পাম্প? হোয়াট ইজ পাম্প? পাম্প মানে হচ্ছে, তোমাদের স্যালো মেশিনের কথা ভাবো। পাম্প মানে হচ্ছে মাটির নিচের পানি বাইরে নিয়ে আসলো, তাহলে এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে কি? যে পাম্প সোডিয়াম এবং পটাশিয়ামকে উল্টাপাল্টা করে, সোডিয়ামকে এদিক থেকে ওদিক নিয়ে যায়, তাহলে পটাশিয়ামকে এদিক থেকে এদিক নিয়ে যাবে, পাম্পিংয়ের কাজ করলো। ঠিক আছে, তাহলে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের উপর কে কাজ করবে? অ্যালডোস্টেরন। কোথাকার? দূরবর্তী পেছানো নালিকার। আমরা কিন্তু একটা লাস্ট মোমেন্টে চলে আসছি। তাহলে এখানে কাজ করলো। তোমরা তো জানোই যে এই জায়গাটা মানে কি হচ্ছে, এই যে ভেতরটা। তার মানে এখান থেকে ফিল্টার হওয়ার পর এই পাশে যাচ্ছে হচ্ছে সোডিয়াম, বাইকার্বনেট, মেলা জিনিস আছে, তাই না? তো এখন কি করবে দেখো, সোডিয়াম যাচ্ছিল, সোডিয়ামকে টেনে এখন সে করবে কি? রক্তে নিয়ে যাবে, কারণ এই যে পাশে রক্তনালী আছে, এই যে। তাহলে এখান থেকে রক্তনালীতে নিয়ে গেল। তাহলে সোডিয়ামটাকে আমরা কোথায় নিয়ে আসলাম? রক্তনালীতে নিয়ে আসলাম।
খেয়াল করছো? কয়টা সোডিয়াম নিয়ে আসবো? 3টা। তাহলে এই পাশে আমরা পটাশিয়াম বাইর করে দিতে হবে না আমাদের? সোডিয়াম নিয়ে আসবো, পটাশিয়াম দিয়ে বিনিময় করতে হবে না? পটাশিয়াম কয়টা দিব? 2টা। তো মনে রাখবা সোডিয়াম এবং পটাশিয়াম পাম্পে সোডিয়াম এবং পটাশিয়ামের উলট পালট হয়। এই ক্ষেত্রে 3টা সোডিয়ামের বিনিময়ে 2টা পটাশিয়াম পার হয়, বা 2টো পটাশিয়ামের বিনিময়ে 3টা সোডিয়াম পার হয়। কিভাবে দেখো, পটাশিয়াম কিন্তু K+, দেখো 1টা 2টা বর্ণ এখানে, সোডিয়ামে দেখো Na+, মানে এখানে 3টা বর্ণ, তাহলে 3টা সোডিয়ামের বিনিময়ে 2টা পটাশিয়াম। এইভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা এখন বলো তো, এখানকার পটাশিয়াম যদি রক্তনালীতে আসে, তাহলে এই ব্যাপার যেটা ঘটলো আমি একটু এখানে লিখি। তাহলে সোডিয়াম এখন কোথায়? রক্তনালীতে। রক্তনালীতে রক্তনালীতে যদি সোডিয়াম যায়, তাহলে এখানকার যে পানিগুলো আছে পানিগুলোকে একটু টেনে নিয়ে যাবে না? দেখো পানিকেও নিয়ে যাচ্ছে, সোডিয়াম সাথে পানিকেও নিয়ে যায়, পানিকেও নিয়ে যায়। কোত্থেকে নিয়ে যায়? এই যে এই জায়গাটার নাম কি? দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে এখন বলো তো, রক্তের আয়তন বাড়ে না কমে? রক্তের আয়তন বাড়ে না কমে? বাড়ে। রক্তের আয়তন যদি বাড়ে কি হবে? রক্তচাপ কমবে না বাড়বে? রক্তচাপ বাড়বে। দেখছো, রক্ত থেকে সোডিয়াম কমে গেছিল বলে পানি কমে গেছিল, ফলে আয়তন কমে যাওয়ায় রক্তচাপ কমে গেছিল। এত কাহিনী করার পর আমরা কি করলাম দেখো, রক্তের আয়তনও বাড়াইলাম, রক্তচাপও বাড়াইলাম। এখন বলো তো, কিডনি কি আমাদের শরীরের স্বাভাবিক? আচ্ছা তার আগে বলো যে তোমরা সব বুঝতে পারছো কিনা পুরো ব্যাপারটা? না বুঝলে আরেকবার টেনে দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার সামারি দিব। আচ্ছা সামারি আবার দিই। তোমার শরীরে রক্ত আছে, রক্তনালীতে সোডিয়াম আয়নগুলো কি হয়েছে, ধরা যাক মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। সোডিয়াম আয়ন যদি বের হয়ে যায়, কিংবা তুমি সোডিয়াম কম খাইছো, মানে লবণ কম খাইছো, খাবারের সাথে লবণ থাকে, ফলে কি হবে, যেহেতু তোমার শরীরে লবণ কম খাইছো তাহলে পানিও কম, কিংবা লবণ বের হয়ে যাচ্ছে মূত্রের সাথে, তাহলে পানিও বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে, লবণ পানি দুইটা বের হয়ে গেছে, আয়তন কমে গেল রক্তের। রক্তের যদি আয়তন কমে তাহলে রক্তের চাপ বাড়বে না কমবে? কমবে। রক্তচাপ যদি কমে তাহলে খবর কার কাছে যাবে? বৃক্কের কাছে। কিডনির কাছে, মাথার কাছে গেলে সে আরেকভাবে করবে, বৃক্কের কাছে গেল। বৃক্ক কি করবে, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে, দেখো গ্লোমেরুলাসের কাছাকাছি, জাক্সটা মানে হচ্ছে নিকটবর্তী, গ্লোমেরুলাসের নিকটবর্তী এই যে কমপ্লেক্স, কিছু কোষ আছে, কোষ থেকে রেনিন এনজাইম ক্ষরণ হয়। রেনিন এনজাইম কি করে, রক্তের মধ্যে কিছু প্রোটিন ভেসে বেড়াচ্ছিল ওগুলাকে গিয়ে সক্রিয় করে। যেমন এনজিওটেনসিন ঘুমাচ্ছিল, কোত্থেকে আসছে? এটা যকৃৎ থেকে, কারণ এটা প্রোটিন। সমস্ত প্রোটিন উৎপন্ন হয় কোত্থেকে? প্লাজমা প্রোটিন। হোয়াট ইজ প্লাজমা প্রোটিন? প্লাজমায় থাকে যে প্রোটিন, প্লাজমায় থাকে যে প্রোটিন, প্লাজমা মানে কি? রক্তের পানি, মানে রক্তের সাথে যে প্রোটিনগুলো ঘুরে বেড়ায় তার নাম হচ্ছে এনজিওটেনসিনোজেন। জেন মানে কি? যে তৈরি করে। জেন মানে কি? যে ঘুমন্ত। তাহলে এর উপর যদি কাজ করে রেনিন এসে, তাহলে কি করবে? ঘুমন্তটা জেগে উঠবে, কিংবা সে নিজে আরেকটা প্রোটিনে পরিণত হবে, তার নাম কি? এনজিওটেনসিন। তাহলে এনজিওটেনসিনোজেন মানে কি? যে এনজিওটেনসিন জেনেসিস করে, রাইট? এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 করতে হবে। কে করবে এটা? এনজিওটেনসিনকে কনভার্ট করতে হবে। তাহলে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম লাগবে। এনজাইম কোত্থেকে আসে? ফুসফুস থেকে। 2 করলাম, 2 এখন কাজ করে কোথায়? আবার কিডনিতে ফিরে যায়। কিডনির কোথায় যায়? কিডনির উপরে বা সুপিরিয়র রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থিতে যায়। সেখান থেকে কি আসে? অ্যালডোস্টেরন। হোয়াই অ্যালডোস্টেরন? এলডিএইড আছে, অন্তে হচ্ছে কিটোন, আর মাঝখানে স্টেরো মানে হচ্ছে স্টেরয়েড। এটি একটি স্টেরয়েড বা লিপিড হরমোন, যেটিতে একই সাথে এলডিএইড এবং কিটোনমূলক আছে। শেষ। অ্যালডোস্টেরন কোথায় যাবে? নেফ্রনের দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকার যে কোষ আছে, কোষে কি আছে? একটা পাম্প আছে। পাম্পের নাম কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করবে? এই যে ভেতর দিয়ে যে মূত্র তৈরি হওয়ার জন্য যে সোডিয়ামগুলো চলে যাচ্ছিল, ওদেরকে ডেকে নিয়ে আসবে, যে তুমি 3টা ভেতরে আসো, তোমার বিনিময়ে আমরা 2টা পটাশিয়াম পাঠিয়ে দিচ্ছি। তাহলে বেশি আয়ন ভেতরে গেল, তাহলে বেশি আয়ন যদি ভেতরে যায়, পানিও তো বেশি ভেতরে যাবে। তাহলে সোডিয়াম এখন ভেতরে, মানে রক্তে চলে গেল, পানিও রক্তে চলে গেল। তাহলে আয়ন বাড়লো রক্তে, সাথে সাথে পানিও বাড়লো। আয়ন আর পানি যদি বাড়ে, তাহলে রক্তনালীর ভেতরে রক্তের আয়তন বাড়ছে না কমছে? বাড়ছে। রক্তের আয়তন বেড়ে যাওয়া মানে হচ্ছে রক্তচাপ বেড়ে যাওয়া।
তাহলে দেখো আমরা কিভাবে শরীরের ভেতরে সোডিয়ামের ঘনত্বটা নিয়ন্ত্রণ করছি। তাহলে এখন বলো তো, লবণ খেলে যেমন প্রেশার হয়, আবার লবণ আমরা না খেলেও কিন্তু প্রেশার নিয়ন্ত্রণ রাখা যাবে না। তাই বলে কি আমরা কাঁচা লবণ খাবো? এক প্লেট একদিন লবণ নিবা, একটু তরকারি নিবা, লবণ আর তরকারি মেখে খাবা। আকস্মিক লবণ বেড়ে গেলে কী হবে? একেবারে শেষ। কোষের ভেতরে যে পানিগুলো থাকে, পানিগুলো তো কোষের ভেতরে সাইটোপ্লাজম আছে না, সাইটোপ্লাজমের ভেতরে নিউক্লিয়াস, বিভিন্ন অঙ্গাণু আছে না। তো খাইলাম, রক্তনালীতে লবণ গেল। যদি বেশি লবণ খাই কি হয়? খাইলাম, রক্তনালীতে গেল। তাহলে কোষের ভেতর থেকে পানি আসা শুরু হবে রক্তনালীতে, তাই না? তাহলে সমস্ত কোষ আমাদের শরীরে, কোষগুলো কী হবে? শুকায় যাবে। কোষের ভেতরে নিউক্লিয়াস আছে, কোষের ভেতরে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম আছে, কোষের ভেতরে রাইবোজোম আছে, কোষের ভেতরে লাইসোজোম আছে, সব নষ্ট হয়ে যাবে। তার মানে কি আমরা মরে গেলাম? তাহলে বেশি করে লবণও খাওয়া যাবে না। তোমরা কি বুঝতে পারছো? যদি পারো তাহলে আমরা টপিকটা শেষ করে দিই, দুই একটা কথা বলে আজকে লাইভ থেকে বিদায় নেব। সোডিয়াম ও পটাশিয়াম উভয় একযোজী আয়ন। এখন 2টি 3টি হিসাবে গেলে কি আয়নিক ভারসাম্য নষ্ট হবে না? এখন প্রশ্ন হচ্ছে, ভারসাম্য তো আগেই নষ্ট হয়েছিল, তাই না? রক্ত থেকে কিন্তু সোডিয়াম বাইর হয়ে গেছে। যেহেতু একটা প্রশ্ন করছো, দেখো এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে রক্ত। তোমরা তো জানো কোষে কিং থাকবে ভেতরে, তাই না? আর বাইরে কি নানা নাতি থাকবে। ভেতরে কি নানা নাতি থাকতে পারে না? পারে, কিন্তু এরা কম। বাইরে কি কিং থাকতে পারে না? পারে, কিন্তু এরা পরিমাণে কম। তাহলে আমরা আপাতত এদের কথা না ভাবি, এটা হচ্ছে স্বাভাবিক দশা। আবার দেখো রক্তনালী দিয়ে যখন সোডিয়ামটা বের হয়ে যাচ্ছে, সাথে সাথে পানিও বের হয়ে যাচ্ছে। এখন তুমি আমাকে বলো তো ভারসাম্যটা ঠিক আছে? নাই। তাহলে এই ভারসাম্য ঠিক রাখার জন্য কি করা লাগছে? সোডিয়ামটাকে ভেতরে আনা লাগছে। এমনিতেই কম, সেখানে আমরা কয়টা নিয়ে আসলাম এবার? সোডিয়াম, 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 3টা নিয়ে আসলাম। আয়ন কয়টা বের করে দিলাম? পটাশিয়াম, পটাশিয়াম। এখন বলো তো, ভেতরে 3টা নিয়ে এসেছি, বাইরে 2টা বাইর করে দিয়েছি। একযোজী মানে ধরা যাক যে 2টার বিনিময়ে 2টা নিয়ে আসলাম, লাভ হইলো কোনো? 2টা পটাশিয়াম বাইর করে দিলাম, বাইরে থেকে 2টা সোডিয়াম নিয়ে আসছি। এই যে কাহিনীটা করলাম, লাভ হইলো কোনো? এটাও একযোজী হোক, এটাও একযোজী। যোজনীর কথা চিন্তা করো, লাভ না। তাহলে কি হতে হবে? ভেতরে এমনি পানি কমে গেছে, ভেতরে এমনি সোডিয়াম আয়ন কমে গেছে। তাহলে 2টা বাইর করে দিলে আমাদের আরও বেশি নিয়ে আসতে হবে। কয়টা আনতে হবে? 3টা। তাহলে এমনি আগে কমে গেছিলো, ওই একটা দিয়ে দিয়ে ধীরে ধীরে আমরা বাড়াচ্ছি ভেতরে, তাদের পানিও আনতেছি, স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নিয়ে আসতেছি। কতক্ষণ আসবে? যখন দরকার নাই তখন আর আসবে না, তাই না? তাহলে ভারসাম্য কিন্তু আগে নষ্ট হয়েছিল, এই জন্য এটা হয়েছে। ভারসাম্য ঠিক থাকলে এই ঘটনা ঘটবে না। আর সোডিয়াম পটাশিয়াম যে পাম্পটা আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এর কিন্তু স্বভাবই হলো প্রয়োজনের সময় যদি আমরা একে অ্যালডোস্টেরন দিয়ে আঘাত করি, এ শুধু তখনই কাজ করবে, তাছাড়া সে চুপচাপ। কারণ আয়নিক ভারসাম্য ঠিক আছে, সে চুপ। আয়নিক ভারসাম্য ঠিক নেই, তখনই সে কাজ করে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? কেন আমাদের 3টা সোডিয়াম আনতে হচ্ছে, কেন 2টা পটাশিয়াম বাইর করছি? 2টা তো করতে পারতাম। ভালো প্রশ্ন ছিল এটা, থ্যাংক ইউ। ফারহানা ইসলাম, তুমিও সেম প্রশ্ন করেছিলে। ওকে, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারে যদি তোমাদের কোনো একটা শব্দ বা কোনো একটা বিষয় জানার বাকি থাকে, গ্রুপের মধ্যে দিবা, আমি চেষ্টা করব দিতে। তোমরা তো জানোই যে সবই করতে হয়। তারপরও যে সব পড়লা তুমি হাফেজ হয়ে যাওয়া বায়োলজি, তাও কিন্তু সম্ভব নয়। কিছু মিসিং থেকে যায়, এটা মেনে নাও। বাট আগে তো এইভাবে পড়ো নাই, আগে তো হয়তো এত কিছু জানতা না। এইটা অন্তত লাভ হচ্ছে, রাইট? তো আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে অনেক ধন্যবাদ। লাস্ট ক্লাস এবং এই ক্লাসের এক্সাম হবে পরের দিনে।
আর আগামীকালকে সকালবেলা আমি তোমাদের ক্লাস নিতাম, কিন্তু আমি আগামীকালকে আসলে নেওয়া সম্ভব না আমার পক্ষে। বুঝতেই পারছো ক্লাস শুরুর সময় আমি বলে ফেলছি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ।